সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের একটা নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। 51তম বিসিএস এর বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রিলি এবং রিটেন কোর্স। একটা লম্বা জার্নি। আপনাদের সবাইকে স্বাগতম। আমার খুবই উচ্চ আশা আছে এই কোর্সটা নিয়ে। আমি খুবই যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করব। সাথে সাথে আপনাদের কোঅপারেশন আশা করি। আপনারা প্রত্যেকদিন ক্লাসগুলো করবেন। ক্লাস করার সাথে সাথে যে লেকচার নোটটা দেওয়া আছে সেই লেকচার নোটটা পড়বেন, এবং আমি যে পরীক্ষাগুলো নিব অবশ্যই সেই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি রেগুলার থাকেন, আমি আশা করি প্রিলি এবং রিটেনের 100% প্রিপারেশন এই কোর্স থেকে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কোনো গ্যাপ থাকবে না এবং আমি কোনো গ্যাপ রাখবো না, ঠিক আছে? তো এই বিষয়টাতে আপনারা একটু যত্নবান হবেন। এখন ক্লাসগুলো কিভাবে হবে বা রুটিনটা কেমন হবে এটা আপনারা জানতে চেয়েছেন। এখানে আমার স্ট্র্যাটেজিটা হলো, যেমন আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথম ক্লাস হবে সংবিধানের 3টা ভাগ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ। আমাদের সংবিধানে 11টা ভাগ আছে, এর মধ্যে প্রথম 3টা ভাগ নিয়ে আজকের ক্লাস। সেকেন্ড ক্লাসটা হবে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার ভাগ নিয়ে। তৃতীয় ক্লাসটা হবে সংবিধানের বাকি অংশ প্লাস সংশোধনী। তাহলে আমরা 3টা ক্লাসের মাধ্যমে পুরো সংবিধানটাকে শেষ করতে পারবো। তাহলে পুরো সংবিধানটা 3টা ক্লাসে শেষ হচ্ছে। এখন আপনারা একটু আমাকে জানেন, আমরা আশা করি সমস্যা হবে না, তারপরেও সাউন্ডটা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আপনারা একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাবেন। এটা বললেই আমরা সামনের দিকে আগানো শুরু করব, ঠিক আছে? আপনারা একটু জানান যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, সবকিছু সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাসের সামনের দিকে আগায় যাব, ঠিক আছে? হ্যাঁ, একজন কমেন্ট করছে অল ওকে, থ্যাংক ইউ আপনাকে। আরেকজন লিখছে ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই আগ্রহের সাথে যোগ দিয়েছেন, আপনাদেরকে অনেক শুভেচ্ছা। তাহলে আমরা ক্লাসের সামনের দিকে আগাইতে পারি, ঠিক আছে? তাহলে আমরা 3টা ক্লাসে সংবিধান পুরোটা শেষ করে ফেললাম। এখন সংবিধান এই যে পুরোটা শেষ করব, এইটাতে প্রিলির কোন চ্যাপ্টারটা শেষ হবে আর রিটেনের কোন চ্যাপ্টারটা শেষ হবে। দেখবেন যে আপনি প্রিলির যে বইটাই আপনার কাছে আছে সেই বইটাতেই দেখবেন যে সংবিধান নামেই একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারটা টোটালি এই ক্লাসে শেষ হবে, 3টা ক্লাসে। আবার রিটেনের বই যদি আপনার কাছে থাকে, তাহলে রিটেনের বাংলাদেশ বিষয়াবলীর 7 নাম্বার চ্যাপ্টারটা দেখবেন। 7 নাম্বার চ্যাপ্টারের নামই হচ্ছে বাংলাদেশের সংবিধান। তাহলে ওই 7 নাম্বার চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে যেহেতু সংবিধানটাকে আমরা ভালোভাবে পড়লে একই সাথে প্রিলির একটা চ্যাপ্টারও শেষ হয়ে যাচ্ছে, আবার রিটেনের একটা চ্যাপ্টারও শেষ হয়ে যাচ্ছে, এবং দুইটা একই সাথে রিলেটেড, প্রিলি এবং রিটেন। হয়তো প্রিলির জন্য আমরা একটু কম পড়বো, রিটেন আর একটু ডিটেলসে পড়বো, তো এই বিষয়গুলো আমি একদম কেয়ার করে দেবো। এবার দেখেন, আমাদের সংবিধান ধরুন পড়ানো হয়ে গেল, এরপরে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? সংবিধানের সাথে সবচেয়ে বেশি রিলেটেড যে চ্যাপ্টারটা আছে, 8 নাম্বার চ্যাপ্টার, সেটা হলো সরকারের অঙ্গসমূহ। আপনারা জানেন সরকারের 3টা বিভাগ আছে, একটা হলো আইন বিভাগ, শাসন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। তাহলে এই যে 3টা বিভাগ আছে, এই 3টা বিভাগের মধ্যকার যে আন্তঃসম্পর্ক, কে কাকে নিয়ন্ত্রণ করে, এটা তো সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আপনি যদি সংবিধানটা ক্লিয়ারলি বুঝেন, এরপরে ওই চ্যাপ্টারটা পড়তে গেলে আপনাকে পানির মতো সহজ মনে হবে। তাহলে এরপরে আমাদের কাজ হবে কি, ওই চ্যাপ্টারটা পড়ে ফেলা। এজন্য অনেকেই মনে করে একদম সিরিয়াল বাই শুরু করবো, 1 নাম্বার চ্যাপ্টার, তারপর 2 নাম্বার চ্যাপ্টার, তারপর 3 নাম্বার চ্যাপ্টার। আসলে এটাতে কাজের কাজ কিছু হয় না। আমরা প্রথমেই যেটা করব, যে একই সাথে সম্পর্কিত চ্যাপ্টার যেটা, সেটা পড়ে ফেলবো। ওইটার সাথে সম্পর্কিত রিটার্নের চ্যাপ্টারটা, বাংলাদেশ, আন্তর্জাতিক, একসাথে পড়া যাবে। এই চ্যাপ্টারগুলো আমরা একসাথে পড়বো, এবং কোন চ্যাপ্টার থেকে যেন একটা টপিকসও বাদ না যায়, আমি সেই চেষ্টাটা করব। তাহলে এইরকম স্টাইলে আমাদের পড়াশোনাটা চলবে। এখন ধরুন সংবিধানে এটা হয়ে গেল, এরপরে আমরা যখন অর্থনীতির বিষয়গুলোতে যাব, মনে করুন, তাহলে অর্থনীতি রিলেটেড বাংলাদেশ বিষয়াবলীর প্রিলির যে চ্যাপ্টার আছে সেটা পড়ব। সাথে সাথে অর্থনীতিতে বাংলাদেশ বিষয়াবলী রিটার্নের যে চ্যাপ্টার আছে সেটা আমরা পড়ব। এরপর ইন্টারন্যাশনালের অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওয়াশিংটন কনসেনসাস থেকে শুরু করে যত অর্থনৈতিক রিলেটেড প্রিলি চ্যাপ্টার আছে আমরা সেটা পড়ে ফেলবো। এরপরে ইন্টারন্যাশনালে দেখবেন যে কনসেপচুয়ালের মধ্যে অর্থনীতির একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, ওইটা পড়ে ফেলবো। তাহলে আমরা যদি একই ধরনের চ্যাপ্টার গুলো একসাথে পড়ি,
তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের যতগুলো পার্ট অর্থাৎ প্রিলি এবং রিটেন দুইটা পার্টই খুব ভালোভাবে শেষ হবে এবং কোনো টপিক বাদ যাবে না। ঠিক আছে, এই জন্য রুটিনের বিষয়টা আমি আমার কাছে ফ্লেক্সিবল রাখতেছি। আপনারা প্রতি সপ্তাহে জানতে পারবেন যে এই সপ্তাহে কোন 3টা ক্লাস হবে বা এই সপ্তাহে কোন 2টা ক্লাস হবে, 3টা বা 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা পড়ারও যথেষ্ট সময় পান এবং পরীক্ষাগুলো আপনারা অবশ্যই দিবেন। এরপরের বিষয়টা হলো যে বই আপনারা কোনটা পড়বেন। প্রথমত আপনারা যারা একদম নতুন, যে প্রথমবার বিসিএস দিবেন, তারা লেকচারটা ভালোভাবে করবেন। লেকচার প্রথমবার করে যদি আপনাদের মনে হয় যে আরো একটু করা দরকার, তখন আপনারা আমরা রেকর্ড করে পরে এটা আবার আপলোড দেওয়ার চেষ্টা করবো, তখন আপনার বেশি স্পিড দিয়ে এটা শুনতে পারবেন। তাহলে লেকচার ক্লাসটা একবার তো করবেনই, চেষ্টা করবেন এটা 2বার করা যায় কিনা। লেকচার নোটটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে আপনার কাছে 1000টা বই রাখতে পারেন। বেশি বই রাখলে তো আপনি সমৃদ্ধ হবেন, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েটই করি। কিন্তু প্রথম কাজ হচ্ছে আপনার লেকচারটা করা, তারপরে লেকচার নোটটা পড়া, সাথে পরীক্ষাটা দেওয়া। এখন আপনি বই কোনটা রাখবেন, দেখেন রেফারেন্স বই অনেকেই পড়তে চান। যদি কেউ পড়তে না চান কোনো সমস্যা নেই, আমি নাম লিখে দিচ্ছি। রেফারেন্স বই যারা রাখতে চান, যে আমি এই বইটা আমার সামনে রাখবো, যে কোনো বিষয় দরকার হলে আমি এই বইটা পড়ে ফেলবো, তো এরকম রেফারেন্স বই যারা চান তারা অবশ্যই বাংলাদেশ বিষয়াবলীর জন্য রাজনীতি কোষ নামে একটা বই আছে, রাজনীতি কোষ হারুনুর রশিদ স্যারের, রাজনীতি কোষ হারুনুর রশিদ বাংলাদেশ বিষয়াবলীর জন্য, এই বইটা সাথে রাখবেন। এটা একটা রেফারেন্স বই, নট নেসেসারি যে এই বইটার ফার্স্ট টু লাস্ট আপনাকে দেখতে হবে বা পড়তে হবে, কিন্তু যখনই কোনো একটা বিষয় আপনার কনফিউশন মনে হবে, একটু ডিটেলসে জানতে ইচ্ছা করবে, তখন আপনি রাজনীতি কোষ বইটার মধ্যে খুলবেন, ওই টপিকসটা বের করবেন, দেখবেন যে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাচ্ছেন। ইন্টারন্যাশনালের জন্য কূটনীতি কোষ নামে একটা বই আছে, এই বইটা আপনি সাথে রাখতে পারেন। কূটনীতি কোষ বইটা লিখছে মোহাম্মদ শামীম আহসান, শামীম আহসান স্যারের লেখা কূটনীতি কোষ, এই বইটাও সাথে রাখতে পারেন। এখানে কূটনীতি রিলেটেড, আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড প্রত্যেকটা টপিক্সের খুবই ক্লিয়ার এবং সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, আপনি ওইখান থেকে এটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সাথে বাংলা আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি নামে আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি নামে মোহাম্মদ আব্দুল হালিমের একটা বই আছে, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল হালিমের বই আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি, এই বইটা আপনি চাইলে সাথে রাখতে পারেন। আমি যে কয়টা বই বলছি এই সবগুলো কিন্তু রেফারেন্স বই। এই বইগুলো আপনি যে ফার্স্ট টু লাস্ট পড়ে পরীক্ষায় ভালো করবেন তা না, এই বইগুলো থেকে কোনো বিষয় আপনার জানার আগ্রহ তৈরি হলে, ডিটেলসে জানার দরকার হলে সেগুলো থেকে পড়বেন। এগুলো হচ্ছে রেফারেন্স বই, এগুলো আপনার টেবিলে পাশে থাকবে। কিন্তু আপনি মেইনলি কি পড়বেন, আমি আবারও বলছি, প্রথমে লেকচার নোট গুলো ভালোভাবে দেখবেন, লেকচারটা চেষ্টা করবেন একবার কমপক্ষে দেখার, যদি দরকার হয় 2বার দেখবেন, সাথে আমার পরীক্ষাগুলো দিবেন। আর এখন বাজারে প্রচলিত কোনো বই আপনি পড়বেন কিনা, অবশ্যই আপনি বাজারে প্রচলিত বই রাখতেই পারেন। আমি সব রকম অপশন বলে দিচ্ছি কোন বই কেমন হবে। প্রথমত ধরুন রিটেনের কথা আমি যদি বলি, প্রথমত রিটেন বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী যদি আপনি বিস্তারিত জানতে চান, একটু ডিটেলসে পড়তে চান, একটু বেশি পড়তে চান, তাহলে আপনি বাংলাদেশ বিষয়াবলী অ্যাসিওরেন্সের একটা বই আছে, এই বইটা পড়বেন। যদি বিস্তারিত পড়তে চান তাহলে অ্যাসিওরেন্সের বইটা পড়বেন। যদি একটু সংক্ষেপে পড়তে চান তাহলে বেসিক ভিউ পড়বেন। তাহলে আমি 2টাই নাম লিখে দিলাম, একটা হলো অ্যাসিওরেন্স আর একটা হলো বেসিক ভিউ। ইন্টারন্যাশনালের জন্য রিটেনে যদি বিস্তারিত পড়তে চান তাহলে আপনি অ্যাসিওরেন্স পড়বেন, যদি একটু সংক্ষেপে পড়তে চান তাহলে বেসিক ভিউ পড়বেন। ঠিক আছে, তাহলে এখন যার যেরকম ভাবে ভালো লাগে, এবং প্রয়োজন আপনারা বইটা একটু উল্টায়ও দেখতে পারেন, যারা একটু ডিটেলস একটু বিস্তারিত অনেক বেশি করে পড়তে চান তারা ওই বইটার দিকে আগাবেন, আর যারা একটু সংক্ষেপে পড়তে চান তারা বেসিক দিকে আগাবেন। এখন আমরা চলে আসি প্রিলিতে আমরা কোন বই পড়বো। প্রিলির জন্য কেউ যদি মনে করে আমি সবচেয়ে প্রিসাইজ এবং সংক্ষেপে প্রিপারেশন নিব, প্রিসাইজ এবং সংক্ষেপে প্রিপারেশন নিব, যেটুকু পরীক্ষার জন্য লাগবে ঠিক ততটুকুই পড়বো, সেক্ষেত্রে আমি বলবো যে প্রিলির জন্য আপনারা তাহলে MP3 পড়বেন সবচেয়ে সংক্ষেপে, এবং যদি একদম প্রিসাইজলি প্রিপারেশন নেন যে পরীক্ষার বাইরে আমি একটা ওয়ার্ডও পড়বো না, তাহলে আপনি MP3 পড়তে পারেন। আর প্রিলির ক্ষেত্রে একটু ডিটেলসে পড়তে চাইলে আপনি বেসিক ভিউ পড়তে পারেন, কিন্তু বেসিক ভিউ বইটা যারা নতুন তাদের কাছে খুবই কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে যারা আগে পড়ছে তাদের কাছেও,
সেক্ষেত্রে যদি আপনি সংক্ষেপে পড়তে চান MP3, একটু ডিটেলসে পড়া, কিন্তু বইটা একটু কঠিন লাগতে পারে আপনার কাছে, সেক্ষেত্রে দুইটাই অপশন আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়বেন। তবে আমি আশা করি আমার লেকচার করলে এবং লেকচার নোটটা ভালোভাবে পড়লে, পরীক্ষাগুলো দিলে আপনি যে কোনো বই পড়তে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। এবং আমি চেষ্টা করবো লেকচার নোটে এবং লেকচার ক্লাসে সমস্ত কিছু কভার করার জন্য। তাহলে এবার আমরা চলে আসতে পারি পড়াশোনার মধ্যে একটা ঘোষণা আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে সংবিধান শেষ করা হবে, সংবিধানের প্রিলির অধ্যায়টা শেষ করা হবে, সংবিধানের রিটেনের অধ্যায়টা শেষ করা হবে। এরপর 3টা ক্লাস মিলায় একটা কম্বাইন্ড পরীক্ষা হবে, যে কম্বাইন্ড পরীক্ষাতে প্রিলির পার্ট থাকবে, রিটেনের পার্ট থাকবে, এবং এই পরীক্ষাতে যে ফার্স্ট হবে, এই পরীক্ষায় যে ফার্স্ট হবে তার জন্য টোটাল কোর্স ফি আবার ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই 3টা ক্লাসের উপর বেসিস করে প্রথম যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় যে ফার্স্ট হবে তার টোটাল কোর্স ফি কিন্তু ফেরত দেওয়া হবে। সেজন্য এই পরীক্ষাটা আপনারা সিরিয়াসলি নেবেন, সব পরীক্ষা সিরিয়াসলি নেবেন, কিন্তু প্রথম পরীক্ষা আপনাদের জন্য যেহেতু রিওয়ার্ড আছে, সেক্ষেত্রে এটাকে আপনার আরেকটু যত্ন সহকারে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনার মধ্যে চলে আসি। সংবিধান, আমাদের সংবিধানে টোটাল 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে, 11টা ভাগ আছে, 153টা অনুচ্ছেদ আছে। আমরা যেমন বইয়ের মধ্যে চ্যাপ্টার খুঁজি, তো সংবিধানের মধ্যে এরকম ভাগ আছে, 11টা ভাগ, 153টা অনুচ্ছেদ। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। আমরা যে কোনো রচনা লেখার সময় শুরু করি ভূমিকা দিয়ে, সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, সংবিধান শেষ হয়েছে প্রস্তাবনা দিয়ে, সংবিধান শেষ হয়েছে তফসিল দিয়ে। আমরা শেষে যেমন উপসংহার লিখি, এরকম এখানে একটা তফসিল আছে। তাহলে আমরা প্রস্তাবনা থেকে শুরু করতে পারি। যেহেতু প্রস্তাবনা থেকে সংবিধান শুরু হয়েছে, প্রস্তাবনা হলো প্রত্যেকটা সংবিধানের একটা ভূমিকা, সংবিধানের একটা ভূমিকা বা একটা দর্শন। এই ভূমিকার মধ্যে সংক্ষেপে পুরো সংবিধানটার একটা রূপরেখা দেওয়া থাকে, যে আমি এই রূপরেখায় সংবিধানটাকে তৈরি করতে চাই। তাহলে প্রস্তাবনাটা হলো সংবিধানের একটা ভূমিকা, ইন্ট্রোডাকশন, বা এটা একটা দর্শনের মতো। এখানে আমার টোটাল সংবিধানের একটা রূপরেখা দেওয়া থাকে। আমরা যখন এসে লিখি, ভূমিকাতে আমরা মোটামুটি পয়েন্টগুলো উল্লেখ করি যে আমি কোন কোন পয়েন্টগুলো এলাবোরেট করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রস্তাবনাটা কি? সংবিধানের একটা ভূমিকা, এটা সংবিধানের একটা দর্শন, এখানে সংবিধান টোটালের একটা রূপরেখা দেওয়া আছে। তাহলে আমাদের সংবিধানের প্রস্তাবনায় আসলে কি রূপরেখা দেওয়া আছে? সংবিধানের প্রস্তাবনায় কিন্তু বলা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে 4টা। আপনাদের লেকচার নোট আমি লিখে দিয়েছি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে 4টা। সেই 4টা কি কি? 1 নাম্বার হলো জাতীয়তাবাদ, 2 নাম্বার হলো সমাজতন্ত্র, 3 নাম্বার হলো গণতন্ত্র, 4 নাম্বার হলো ধর্মনিরপেক্ষতা। তাহলে ওই যে আমি বললাম টোটাল সংবিধানের একটা আউটলাইন থাকবে, টোটাল সংবিধানের একটা রূপরেখা থাকবে। দেখেন, এই 4টা মূলনীতির উপরেই কিন্তু আমাদের সংবিধান প্রতিষ্ঠিত, বা এই 4টা মূলনীতির উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমাদের টোটাল সংবিধানের একটা রূপরেখা দিয়ে দিল যে এই 4টা মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে প্রস্তাবনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটার মধ্যে 4টা মূলনীতি বলা আছে। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আপনাদের লেকচার নোটে খুব সুন্দর করে লেখা আছে। তাহলে এই 4টাই হলো সংবিধানের মূলনীতি, এই 4টাই হলো সংবিধানের মূলনীতি, এই 4টাই হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে এটার বর্ণনা দেওয়া আছে কোথায়? এটা প্রস্তাবনায় এই বর্ণনা দেওয়া আছে। এখন জুলাই সনদ যেটা, বা আমাদের যে ঐকমত্য কমিশন ছিল, সেই জুলাই সনদে আমরা অনেক আলোচনা করলাম। আলোচনা করার পরে আমরা একটা প্রস্তাব নিয়ে আসলাম যে এই 4টা মূলনীতি আমরা একটু পরিবর্তন করতে চাই। 4টা মূলনীতি পরিবর্তন করে আমরা মূলনীতি নিয়ে আসবো 5টা। তাহলে সেই 5টা মূলনীতি কি হবে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তাহলে জুলাই সনদে প্রস্তাবিত যে 5টা মূলনীতি, এর মধ্যে আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র। তাহলে গণতন্ত্র এখানে আছে, সাথে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। তাহলে আগেরটাতে ছিল ধর্মীয় নিরপেক্ষতা, এখানে আসছে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এই 5টা মূলনীতি প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। এখন এটা জুলাই সনদের প্রস্তাবনা হিসেবেই আছে,
কিন্তু এখনো সংবিধানে সেটা আসেনি। সংবিধানে আসবে কিনা সেটা পরের ব্যাপার। তাহলে আমরা এভাবেই জেনে রাখবো যে জুলাই সনদের একটা প্রস্তাব আকারে এই 5টা আছে। এই 5টা যে কোনো সময় ইনক্লুড হতে পারে বা না হতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এখনো পর্যন্ত মূলনীতি ওই 4টাই আছে সংবিধানে। সেটা হলো, আমি প্রস্তাবনায় কিভাবে আছে এটা বললাম। তাহলে একটা হলো যে 4টা মূলনীতির কথা বলা আছে। প্রস্তাবনায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, সেটা হলো সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। প্রাধান্য বানানটা ভুল হয়েছে, আপনারা ঠিক করে নেবেন। তাহলে প্রস্তাবনায় আমরা 2টা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম। একটা হলো সংবিধানের মূলনীতিটা বলছে, আর 2 নম্বর হচ্ছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে, এটা বলছে। সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা বলতে কি আমরা একটু পরেই জানবো, ঠিক আছে। তাহলে প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের একটা ভূমিকা বা দর্শনের মতো। সেখানে পুরো সংবিধানের একটা রূপরেখা থাকে। তাহলে আমাদের সংবিধানের রূপরেখায় গুরুত্বপূর্ণ 2টা জিনিস জানলাম, যে মূলনীতি দেওয়া আছে এবং বলছে সংবিধানের প্রাধান্যটা অক্ষুণ্ণ রাখতে হবে, ঠিক আছে। প্রস্তাবনায় আরো বিষয় আছে, কিন্তু আমি মেইন যে 2টা বিষয়, এই 2টা বিষয় আপনাদের সবসময় মনে রাখতে হবে। এবার আমরা অনুচ্ছেদ গুলোতে চলে আসি। 1 নম্বর অনুচ্ছেদ। 1 নম্বর অনুচ্ছেদেই বলা আছে যে বাংলাদেশ একটি একক স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র। তাহলে এখানে 2টা কথা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বাংলাদেশ একটি একক, আরেকটা হলো প্রজাতন্ত্র। একক মানে হলো ইউনিটারি। তাহলে বাংলাদেশ একটি একক প্রজাতন্ত্র, ইউনিটারি। আবার বাংলাদেশ হচ্ছে একটা প্রজাতন্ত্র মানে রিপাবলিক। তাহলে বাংলাদেশ কিন্তু কোনো রাজতন্ত্র না, স্বৈরতন্ত্র না, সামরিকতন্ত্র না। বাংলাদেশ হলো একটা প্রজাতন্ত্র, রিপাবলিক। বাংলাদেশ কেমন রিপাবলিক? ইউনিটারি রিপাবলিক, একক প্রজাতন্ত্র। এটার মানে কি? রিপাবলিক 2 রকমের হতে পারে। একটা হলো ইউনিটারি রিপাবলিক, আরেকটা হলো ফেডারেল রিপাবলিক। একটা হলো ইউনিটারি রিপাবলিক, আরেকটা হলো ফেডারেল রিপাবলিক। ইউনিটারি রিপাবলিক মানে হচ্ছে পুরো দেশটাতে যদি একটাই কেন্দ্রীয় সরকার থাকে এবং কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা থাকে, কেন্দ্রীয় সরকারের হাতেই সমস্ত ক্ষমতা থাকে, সেখানে স্থানীয় সরকারের হাতে তেমন কোনো ক্ষমতা থাকে না। স্থানীয় সরকারের হাতে তেমন কোনো ক্ষমতা থাকে না। কেন্দ্রীয় সরকার চাইলে কিছুটা ক্ষমতা স্থানীয় সরকারকে দিতেও পারে, নাও পারে। কেন্দ্রীয় সরকার যতটুকু দিবে ঠিক ততটুকুই তারা নিতে পারবে। তাহলে ইউনিটারি রিপাবলিকটা হলো এরকম যে সমস্ত ক্ষমতা থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট যা করবে তাই হবে। এখানে স্থানীয় সরকার হাতে তেমন কোনো ক্ষমতা নেই, হয়তো টুকটাক একটু ক্ষমতা দিতে পারে, সেই ক্ষমতাটুকু অ্যাপ্লাই করতে পারবে। এরকম হলে সেটাকে আমরা বলি ইউনিটারি গভর্নমেন্ট বা ইউনিটারি রিপাবলিক। যেমন ধরুন বাংলাদেশে কিন্তু একটাই সরকার, কেন্দ্রীয় সরকার। স্থানীয় সরকারে কিন্তু ওই রকম কোনো পাওয়ার নাই। কেন্দ্রীয় সরকার যতটুকু দেয় তাদেরকে ততটুকু তারা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু ওরকম ভাবে ক্ষমতার কোনো বিভাজন নাই। সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত। এটাকে আমরা বলি ইউনিটারি রিপাবলিক। ফেডারেল রিপাবলিক মানে হচ্ছে সেন্টারে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে এবং প্রত্যেকটা প্রদেশে একটা করে প্রাদেশিক সরকার থাকবে। যেমন ধরুন ইন্ডিয়াতে মোদির সরকার আছে সেন্ট্রালে, আবার পশ্চিমবঙ্গে কার আছে? মমতার সরকার। মমতারও কিন্তু যথেষ্ট পাওয়ার আছে এবং কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন আছে, যে তুমি এটা দেখবা, আমি এটা দেখবো। তাহলে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যখন ক্ষমতার বন্টন থাকবে, ক্ষমতার ভাগাভাগি থাকবে, তখন সেটাকে আমরা বলি ফেডারেল রিপাবলিক, ঠিক আছে। তাহলে ফেডারেল রিপাবলিকের মধ্যে আছে ইন্ডিয়ার মধ্যে ফেডারেল রিপাবলিক আছে, ইউএস এর মধ্যে ফেডারেল রিপাবলিক আছে। ইউএস এর আপনারা জানেন 50টা অঙ্গরাজ্য, 50টা অঙ্গরাজ্যের আলাদা আলাদা সেখানে শাসন ব্যবস্থা আছে এবং কেন্দ্রের সাথে কিন্তু প্রদেশের ক্ষমতার বন্টন করা আছে। তাহলে এটা হচ্ছে ফেডারেল রিপাবলিক। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ হচ্ছে একটা একক। বাংলাদেশে শুধু কেন্দ্রীয় সরকার, এখানে কোনো প্রাদেশিক সরকার নাই বা প্রাদেশিক সরকারের কোনো ক্ষমতা নাই। আবার বাংলাদেশ হচ্ছে একটা রিপাবলিক, প্রজাতন্ত্র। বাংলাদেশ কিন্তু কোনো রাজতন্ত্র না, বাংলাদেশ কোনো স্বৈরতন্ত্র না, সামরিকতন্ত্র না, বাংলাদেশ কি একটা প্রজাতন্ত্র। বাংলাদেশের নাম কি? বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবার আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বর অনুচ্ছেদে হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। তার মানে আমাদের ভূখণ্ড কতটুকু? আমাদের ভূখণ্ড হলো, আমরা 1971 সালে 26 মার্চের আগে যতটুকু পূর্ব পাকিস্তান ছিল
ততটুকুই বাংলাদেশ। তাহলে আমাদের ভূখণ্ড কোনটুকু? পাকিস্তানের সময় যতটুকু পূর্ব পাকিস্তান ছিল ততটুকুই এখন বাংলাদেশ। এটাই মেইনলি আমাদের সীমানা। কিন্তু সাথে সাথে 1974 সালে আমরা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করছিলাম। 1974 সালে আমরা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করছিলাম, যে চুক্তির নাম ছিল স্থল সীমান্ত চুক্তি। স্থল সীমান্ত চুক্তি। এই চুক্তির মাধ্যমে আমরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশে কিছু ভূখণ্ড বিনিময় করছিলাম। আপনার নাম শুনছেন ছিটমহল বিনিময়, ঠিক আছে? তাহলে ছিটমহল বিনিময় হয়েছে অনেক পরে, 2015 সালে ছিটমহল বিনিময় করা হয়েছে, কিন্তু এটার চুক্তিটা করা হয়েছিল 1974 সালে। তাহলে অনেক আগে চুক্তিটা করা হয়েছে 1974 সালে, এটাই পরে কার্যকর হয়েছে 2015 সালে। তাহলে ওই যে ওই সময় চুক্তিটা করছিলাম, এবং ওই চুক্তির আলোকে কিন্তু সংবিধানটাকে সংশোধন করা হয়েছিল। সংশোধন করে বলা হয়েছিল ঠিক আছে, ওই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডটাই সাথে আমরা পরে ইন্ডিয়ার সাথে যেগুলো বিনিময় করলাম সেই বিনিময়টার সাপেক্ষে, অর্থাৎ আমরা ইন্ডিয়াকে কিছু ছিটমহল ছেড়ে দিলাম, আবার ইন্ডিয়ার কিছু ছিটমহল আমাদের হয়ে গেল। তাহলে ওই যে পরিবর্তনটা হলো, ওই পরিবর্তনের পরে যে ভূখণ্ড সেটাই হলো বাংলাদেশের বর্তমান ভূখণ্ড। তাহলে পূর্ব পাকিস্তানটাই মেইনলি বাংলাদেশ, কিন্তু ওই যে ইন্ডিয়ার সাথে যেটুকু বিনিময় হয়েছে সেটুকু সাপেক্ষে যে চেঞ্জটা হয়েছে, ওই চেঞ্জের পরে যে ভূখণ্ড সেই ভূখণ্ডটাই আছে। এখানে মজার একটা বিষয় আছে, 2 নম্বর অনুচ্ছেদে আরো একটা বলা আছে যে ভবিষ্যতে কোনো এলাকা যদি বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটাও কিন্তু বাংলাদেশের ভূখণ্ড বলে বিবেচিত হবে। তার মানে দেখেন, সংবিধানে বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর সুযোগ আছে। এখানে কিন্তু বলাই আছে যে চাইলে যে সকল এলাকা বাংলাদেশের সীমানার অন্তর্ভুক্ত হবে সেটাও বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে। কিন্তু কোথাও লেখা নাই যে বাংলাদেশের কোনো ভূখণ্ডকে আপনি কাউকে দিয়ে দিতে পারবেন, এটা কিন্তু লেখা নেই। কোন একটা ভূখণ্ড নতুন করে বাংলাদেশের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, এটা সংবিধান অনুমোদন আছে, কিন্তু আপনার যদি কোনো ভূখণ্ড আপনি কাউকে দিতে চান এটা কিন্তু আপনি পারবেন না, সংবিধানে এটাও কিন্তু অনুমোদন নাই। সেক্ষেত্রে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, ঠিক আছে? তাহলে এটা 2 নম্বর অনুচ্ছেদ। 3 নম্বর অনুচ্ছেদে বলার তেমন কিছু নাই। 3 নম্বর অনুচ্ছেদে বলছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, ঠিক আছে? 3, দেখেন বাংলার মধ্যে 3টা অক্ষর আছে, এভাবে মনে রাখতে পারেন। তাহলে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। এরপরে 4 নম্বর অনুচ্ছেদ এবং 4-এর ক অনুচ্ছেদ, দেখেন এগুলোর মধ্যে কিছুটা মিল আছে। 4 নম্বর অনুচ্ছেদ এবং 4 ক। 4 অনুচ্ছেদের মধ্যে প্রথমে আছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত, আপনারা জানেন আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা যে গান, সেই গানের প্রথম 10 লাইন, এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত। এরপরে যে প আছে না, প দিয়ে 3টা, একটা হচ্ছে পতে পতাকা, পতে প্রতীক। তাহলে 4 নম্বর অনুচ্ছেদে 3টা বিষয় আছে, একটা হলো সঙ্গীত, পতাকা, প্রতীক। জাতীয় সঙ্গীত আমরা জানি কোনটা, জাতীয় পতাকা আমরা চিনি, জাতীয় পতাকার ডিজাইনার আপনারা জানেন সম্ভবত। জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক দুইটারই ডিজাইনার হলেন কামরুল হাসান। এটা সংবিধানে নাই, আমি এটা এমনি এক্সট্রা ইনফো হিসেবে আপনাদেরকে বললাম। তাহলে জাতীয় পতাকা এবং প্রতীক এটারই ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। তাহলে 4 অনুচ্ছেদে আপনি যদি দন্ত স্বর প মনে রাখেন, সব মনে রাখেন, তাহলে সঙ্গীত হয়ে যাচ্ছে, পতাকা হয়ে যাচ্ছে, প্রতীক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা দিয়ে আপনার 4-এর ক হয়ে যাবে, এটাও প, এটা হলো প্রতিকৃতি, জাতির পিতার প্রতিকৃতি। তাহলে 4-এর ক অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতির কথা বলা আছে, ঠিক আছে? তাহলে 4 এবং 4-এর ক, এখানে একটা দন্তস্ব দিয়ে আর পরে সব কটা কিন্তু প দিয়ে, পতাকা, প্রতীক, প্রতিকৃতি। এভাবে একটু চিন্তা করলে আপনার জন্য মনে রাখতে সহজ হবে। হয়তো ভবিষ্যতে এটা থাকবে না, কিন্তু এখনো আছে। এরপরে আমরা চলে আসি 5 নম্বর অনুচ্ছেদ। 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। রাজধানী ঢাকা। তো এটা আপনি মনে রাখতে পারেন এভাবে যে ঢাকা সব মিলায় 5 বার রাজধানী হয়েছিল। ঢাকা সব মিলায় 5 বার রাজধানী হয়েছিল, ঠিক আছে? এটা কিন্তু একটা সাধারণ জ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা সব মিলায় বাংলা রাজধানী হয়েছিল 5 বার। আবার দেখেন 5 নম্বর অনুচ্ছেদেই আছে যে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। তাহলে একসাথে মিলায় পড়লে আপনার দুইটাই হয়ে যাবে।
আছে? তাহলে 5 নাম্বার অনুচ্ছেদে বলছে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। আবার ঢাকা সব মিলায় বাংলা রাজধানী হয়েছে কয়বার? 5 বার রাজধানী হয়েছে। কত কত সালে? 1610 সালে ঢাকা প্রথম বাংলা রাজধানী হয়েছে, যেটা করছিল সুবেদার ইসলাম খান। এটাও পরীক্ষায় আসে। তাহলে প্রথম রাজধানী হয়েছিল 1610 সালে, যেটা করছিল সুবেদার ইসলাম খান। বাকি সালগুলো আপনাদের লেকচার নোটে দেওয়া আছে, যেহেতু এটা আজকের চ্যাপ্টারের সাথে না, আমি আর বেশি দূর যাচ্ছি না। এটা মনে রাখবেন, 5 বার রাজধানী হয়েছিল, এর মধ্যে প্রথমবার হয়েছিল 1610 সালে, সেটা কে করছিল? ইসলাম খান। 6 নাম্বার অনুচ্ছেদে বলছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে হবে বাঙালি, জাতি হিসেবে হবে বাঙালি, আর নাগরিক হিসেবে হবে বাংলাদেশি। ঠিক আছে? তাহলে বাংলাদেশকে আমরা জাতি হিসেবে চিন্তা করবো, আমরা বাঙালি জাতি, কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশি। ঠিক আছে? তাহলে আমরা যখন নাগরিকত্ব লিখবো তখন বাংলাদেশি লিখতে হবে, জাতি হিসেবে আমরা আবার বাঙালি। এরকম একটা ডিমার্কেশন কিন্তু এটার মধ্যে আছে 6 নাম্বার অনুচ্ছেদ। এবার আমরা চলে আসি 7 নাম্বার অনুচ্ছেদ। 7 নাম্বার অনুচ্ছেদের নাম হলো সংবিধানের প্রাধান্য। এই 7 নাম্বার অনুচ্ছেদ থেকে প্রিলিতে প্রশ্ন আসছে, রিটেনে প্রশ্ন আসছে। তো 7 নাম্বার অনুচ্ছেদ খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রিলিতে প্রশ্ন আসে, রিটেনে প্রশ্ন আসে। 7 নাম্বার অনুচ্ছেদের নামই হলো সংবিধানের প্রাধান্য। আপনাদের মনে থাকবে আমি যখন প্রস্তাবনা বললাম, প্রস্তাবনার মধ্যে কিন্তু লেখা ছিল যে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে। তাহলে সংবিধানের প্রাধান্য মানে কি? সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি মানে প্রাধান্য, আধিপত্য। ঠিক আছে? তাহলে সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটা মানে আসলে কি? 7 নাম্বার অনুচ্ছেদে 2টা বিষয় বলা আছে। 1, সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে জনগণ হলো সকল ক্ষমতার মালিক, কিন্তু জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগটা হবে সংবিধানের অধীনে, সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে। দেখেন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হলো 17.22 কোটি। তো 17.22 কোটি মানুষ একসাথে তো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তাহলে তাদের কি করতে হয়? তাদেরকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধি নির্বাচন করে তারা ক্ষমতা প্রয়োগ করে। তো এই যে জনগণ ক্ষমতার অ্যাকচুয়ালি মালিক, তাহলে জনগণের পক্ষে যে ক্ষমতাটা প্রয়োগ করতেছে, ধরেন তারেক রহমান, তাহলে জনগণের পক্ষে যে ক্ষমতার প্রয়োগটা করতেছে এটা অবশ্যই সংবিধানের আলোকে হতে হবে, সংবিধানের বাইরে প্রয়োগ করতে পারবে না। এটা হলো সংবিধানের 1 নাম্বার প্রাধান্য। ঠিক আছে? তাহলে সংবিধানের আলোকেই এই ক্ষমতার প্রয়োগ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো প্রাধান্যের একটা বিষয়। 2 নাম্বার প্রাধান্যে বলছে যে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানের চেয়ে বড় কোনো আইন নেই। প্রজাতন্ত্রের যত আইন আছে সবচেয়ে বড় আইন হলো সংবিধান, এর চেয়ে বড় কিছু নাই। এজন্য যে কোনো আইন, অন্য যে কোনো আইন যদি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে যে আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, যতটুকু সাংঘর্ষিক ওইটুকু টোটালি বাদ হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা প্রাধান্যের 2টা বিষয় জানছি, কিন্তু একটা হচ্ছে সংবিধানের নিয়মের বাইরে কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সংবিধানের সর্বোচ্চ আইন, এই আইনের সাথে যে আইন সাংঘর্ষিক হবে সে আইন বাতিল। তার মানে কি? সংবিধান উপরে, সংবিধানের বাইরে ক্ষমতা প্রয়োগ করা যাবে না, সংবিধানের বাইরে কোনো আইন প্রণয়ন করা যাবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। ঠিক আছে? তাহলে আমরা প্রাধান্যের বিষয়টা বুঝছি। এখন এইটা আপনাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে হবে যে একটা হলো সংবিধান, আরেকটা হলো পার্লামেন্ট বা জাতীয় সংসদ। এখন যদি আপনাকে প্রশ্ন করে এই 2টার মধ্যে অ্যাকচুয়ালি কোনটা উপরে বা কোনটার প্রাধান্য আছে, কোনটা উপরে বা কোনটার প্রাধান্য আছে, দেখেন আমি বলেই দিছি সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই আইনের পরিপন্থী কোনো আইন করা যাবে না। তার মানে জাতীয় সংসদ চাইলেই কোনো আইন তৈরি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়। তাহলে জাতীয় সংসদকে কিন্তু একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে যে ওই যে সংবিধান আছে তোমার মাথার উপরে, ওই সংবিধানের পরিপন্থী, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন তুমি তৈরি করতে পারবা না। সংবিধানে যা বলা আছে সেটা মেনে তোমাকে আইন প্রণয়ন করতে হবে।
তার মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সংবিধান উপরে জাতীয় সংসদের চেয়ে, তাহলে আমাদের সংবিধান উপরে জাতীয় সংসদ কিন্তু নিচে। জাতীয় সংসদকে সংবিধান মেনে তারপরে আইন প্রণয়ন করতে হবে, এটা ছাড়া তার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন পরীক্ষায় যদি আসে সংবিধানের প্রাধান্য, সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদ আছে? 7 নাম্বার অনুচ্ছেদ, আপনার প্রিলির প্রশ্ন হয়ে গেল। কিন্তু রিটেনে যদি আসে সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায় ব্যাখ্যা করুন, তাহলে আপনি প্রথমেই লিখবেন যে আমাদের প্রস্তাবনাতে লেখা আছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে, এটা দিয়ে আপনার লেখা শুরু হলো। এরপরে আপনি 7 নাম্বার অনুচ্ছেদের 1 দফায় লিখবেন যে সংবিধানের নিয়মের বাইরে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে 7 নাম্বার অনুচ্ছেদের 2 নাম্বার দফায় লিখবেন যে সংবিধানে যা বলা আছে জাতীয় সংসদ তার সাংঘর্ষিক কোনো আইন তৈরি করতে পারবে না। এটুকু লিখলে আপনি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবেন এবং বলবেন যে সংবিধান হচ্ছে জাতীয় সংসদেরও উপরে। এখন যে আরো এক্সিলেন্ট পর্যায়ে লিখবে সে তো এই অনুচ্ছেদও লিখবে যে 65 নাম্বার অনুচ্ছেদে বলা আছে, 65 নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? জাতীয় সংসদ নিয়ে বলা আছে। 65 নাম্বার অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ, এবং সেখানে বলা আছে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে জাতীয় সংসদ আইন তৈরি করবে। তার মানে সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের আলোকে আইন তৈরি করতে পারবে, সংবিধানের বাইরে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি করতে পারবে না। তাহলে তার লেখাটা আরো এক্সিলেন্ট হলো। যে আরো ভালো লিখবে সে তো 26 নাম্বার অনুচ্ছেদ উল্লেখ করে দিবে, সেখানে বলা আছে যে মৌলিক অধিকারের সাথে পরিপন্থী কোনো আইন করা যাবে না। তাহলে মৌলিক অধিকারগুলো কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে। তার মানে সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন তৈরি করতে পারবেন না, তার মানে সংবিধান পরিপন্থী কোনো আইন তৈরি করতে পারবেন না। তাহলে আমি এই যে পুরোটা যেটা বললাম সেটা যদি আপনি এভাবে লেখেন তাহলে ওইটাতে যদি 5 মার্ক থাকে আপনি 5-এর মধ্যে 5 তো পাবেনই এবং টিচার খুবই খুশি হয়ে যাবে। এইভাবে আমাদের বিষয়গুলোকে জানতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, আমি একটু আপনাদের কমেন্ট গুলো চেক করতেছি, দেখি আপনারা কি কি লিখছেন। একটু কমেন্ট গুলো আমি চেক করে নিচ্ছি, আপনাদের কমেন্ট গুলো দেখি। একজন লিখছে রাজনীতি কোষ বইটার লেখক কে? আর রাজনীতি কোষ বইটার লেখক হচ্ছে হারুনুর রশিদ। এরপরে রেফারেন্স বই, হ্যাঁ রেফারেন্স বই আমি লিখে দিয়েছি, বাংলাদেশ, আন্তর্জাতিক। আমি 3টা রেফারেন্স বইয়ের নাম লিখেছি। রেফারেন্স বই আরো হাজার হাজার আছে, আমি প্রথমে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা লিখেছি। যেমন আপনি চাইলে সংবিধানেরই 10টা বই পড়তে পারেন, কিন্তু আমি প্রথমে লিখছি যেটা অন্তত পক্ষে বিসিএস পরীক্ষার জন্য খুবই জরুরি, এরকম 3টা রেফারেন্স বইয়ের নাম আমি লিখে দিয়েছি। একটা রাজনীতি কোষ, একটা হলো কূটনীতি কোষ, আর একটা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি। এরপরে কোন কোন বই কিনবো জানাবেন, অলরেডি জানিয়ে দিয়েছি। ওয়াকিল শাহরিয়ার ওয়াকিল ক্লিয়ার বলছে, আহমেদ মাহাদি ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। নিশাত তাসলিমা ইথু থ্যাংক ইউ। যারা যারা জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা। ইনশাল্লাহ অনুপ্রেরণা পাবো। হ্যাঁ আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, আপনারাও আপনাদের মতো করে পড়াশোনা করতে পারবেন। অনেকে সালাম দিয়েছেন, আপনাদের সবাইকে ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? একজন প্রশ্ন করছে সংবিধানের 2 ক, থ্যাংক ইউ আপনাকে, খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন। 2 কটা আমি ইচ্ছা করেই বলিনি, কারণ বলতো, কারণ হচ্ছে আমি 2 কটা 12 নাম্বার অনুচ্ছেদের সাথে মিলিয়ে বলতে চেয়েছিলাম, তারপরে আপনি বলছেন, থ্যাংক ইউ, আমি অবশ্যই বলবো। সাথে আমাদের সাথে আছেন নেওয়াজ মাহমুদ, বলছেন রিপাবলিক এবং পিপলস রিপাবলিকের মধ্যে ডিফারেন্স। খুবই চমৎকার প্রশ্ন। এক্সাম কত মার্কের হবে সবকিছু বলে দেওয়া হবে। একজন বলছে নাইস ক্লাস, আপনাকেও থ্যাংক ইউ, শুভেচ্ছা। তাহলে 2 ক আমরা 12 নাম্বার অনুচ্ছেদে পড়বো, সাথে রিপাবলিক এবং পিপলস রিপাবলিকের মধ্যে পার্থক্য কি। আমি আপনার কোশ্চেনটা রেখে দিলাম, আমাদের আগে সিলেবাসের টপিকস গুলো শেষ করি, তারপরে আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব। এই যে আমি এখানে লিখে রাখলাম রিপাবলিক এবং পিপলস রিপাবলিক। এখানে আপনার প্রশ্নের উত্তরটা দিতে হলে আমাকে 3টা প্রশ্ন বিষয় বলতে হবে। একটা হচ্ছে রিপাবলিক, একটা হলো পিপলস রিপাবলিক, আরেকটা হচ্ছে শুধু ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি, রিপাবলিক আর পিপলস রিপাবলিক, এটার মধ্যে পার্থক্য কি? দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো সমাজতান্ত্রিক দেশ সেগুলোতে কিন্তু পিপলস রিপাবলিক শব্দটা বেশি থাকে, যেমন পিপলস রিপাবলিক অফ চায়না। এন্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কেন হয়েছিল? কারণ হচ্ছে ওই সময়টাতে কিন্তু আমাদের একটা এরকম চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশে আমরা সমাজতন্ত্র কায়েম করবো। আমি বললাম যে ওই যে সংবিধানে যে মূলনীতিগুলো ছিল এটার মধ্যে কিন্তু সমাজতন্ত্র ছিল, এবং ওই সময় জাসদের একটা বড় দাবি ছিল যে সমাজতন্ত্র কায়েম করা। এই যে সমাজতন্ত্র কায়েমের একটা চেষ্টা করা হচ্ছিল, তখন
বাংলাদেশে একটা নতুন ইভেন্ট নিয়ে আসছিল, যেটা ইতিহাসে কেউ কোনোদিন করেনি। সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র। ঠিক আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্রে তারা যেতে যাচ্ছিল, সেই প্রেক্ষাপটে গণপ্রজাতন্ত্রী নামটা দেওয়া। যেমন এখন অনেক ইসলামী দল বলে যে আহ, গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত, তো ওই সময় বলা হচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র। ঠিক আছে, তাহলে রিপাবলিক আর পিপুলস রিপাবলিকের মধ্যে আমি একটু শর্টে বলেই নি, তারপরে হয়তো সময় পাবো না। একটা হচ্ছে রিপাবলিক আর একটা পিপুলস রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি, সেখানে কোনো রাজা থাকবে না, সেখানে কোনো রাজা থাকবে না। তার মানে হচ্ছে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান যিনি, তিনি কোনোভাবেই বংশানুক্রমিক ভাবে বসবে না, বংশানুক্রমিক ভাবে বসবে না। ঠিক আছে, বংশানুক্রমিক ভাবে যদি না বসে তবেই সেটা রিপাবলিক। যেমন ধরেন ইংল্যান্ডে গণতন্ত্র আছে, কিন্তু ইংল্যান্ডে রাজা, রাজার ছেলে রাজা হবে, তাই না, বা রাজার মেয়ে রানী হবে, তাহলে ওইখানে কিন্তু বংশানুক্রমিক আছে, হেড অফ দ্য স্টেট। তাহলে ইংল্যান্ড কিন্তু রিপাবলিক না, ইংল্যান্ড হচ্ছে মনার্কি বা রাজতন্ত্র। কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম নাই, হেড অফ দ্য স্টেট অর্থাৎ প্রেসিডেন্টকে কিন্তু নির্বাচিত হতে হয়। চুপ্পুর ছেলে কিন্তু প্রেসিডেন্ট হবে, এটা কোনো নিশ্চয়তা নাই, তাই না? তাহলে এই যে নির্বাচিত হচ্ছে, এটা হচ্ছে রিপাবলিক। আর পিপুলস রিপাবলিক তখনই বলা হয় যখন সমাজতান্ত্রিক কাঠামো বা সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয় বা কায়েমের চেষ্টা চলে, তখন সেটাকে আমরা বলি পিপুলস রিপাবলিক। আশা করি উত্তর পেয়েছেন। এবার আমরা চলে আসি 8 নম্বর অনুচ্ছেদ। 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তার মানে আমরা সংবিধানের মধ্যে যে 4টা মূলনীতি পড়লাম, 8 নম্বর অনুচ্ছেদে হুবহু ওই 4টা মূলনীতি আছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা প্রস্তাবনার মধ্যে যে 4টা মূলনীতি পড়ছি, 8 নম্বর অনুচ্ছেদও ঠিক ওই 4টা মূলনীতি আছে। এখন আমরা একটু বিষয়টা ক্লিয়ার করে নিই, সংবিধানের দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, এই যে 2টা ভাগ আছে। দ্বিতীয় ভাগের নাম হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগের নাম হলো মৌলিক অধিকার। তাহলে দ্বিতীয় ভাগ হলো রাষ্ট্র পরিচালনা মূলনীতি, আর তৃতীয় ভাগ হলো মৌলিক অধিকার। ঠিক আছে, এই 2টার মধ্যে পার্থক্যটা আসলে কি? 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত আছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আছে মৌলিক অধিকার। রাষ্ট্র পরিচালনা মূলনীতি যেগুলো, সেগুলোকে আমি আদালতের মাধ্যমে কখনোই বলবৎ করতে পারবো না। অর্থাৎ যে রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো আছে, সেগুলো যদি কেউ বাস্তবায়ন নাও করে, যদি বাস্তবায়ন কেউ নাও করে, তাহলে আমি রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের মামলা করতে পারবো না। ঠিক আছে, যেমন ধরুন রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে 15 নম্বর অনুচ্ছেদে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তাহলে 8 থেকে 25 পর্যন্ত হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এর মধ্যে 15 নম্বরে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এখন প্রশ্ন হলো, আমাকে যদি কেউ শিক্ষা না দেয় বা চিকিৎসা না দেয়, খেতে না দেয়, আমি কি আদালতে যে মামলা করতে পারবো? পারবো না। তাহলে মূলনীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আদালতে কোনো মামলা করার সুযোগ নাই, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে যদি কেউ আপনার মৌলিক অধিকার হরণ করে, তাহলে আপনি আদালতে মামলা করতে পারবেন। যেমন ধরুন ধর্মের স্বাধীনতা, এটা আমার মৌলিক অধিকার, আমি যে কোনো ধর্ম অবলম্বন করতে পারি, পালন করতে পারি, যদি কেউ না দেয় সেটা আমরা আদালতে মামলা করতে পারি। আমার বাক প্রকাশের স্বাধীনতা, এটা আমার মৌলিক অধিকার। ঠিক আছে, তাহলে 2 নম্বর ভাগে যে মূলনীতিগুলো আছে সেটার জন্য আদালতে মামলা করা যাবে না, কিন্তু 3 নম্বর ভাগে যে মৌলিক অধিকার আছে সেটার জন্য আদালতে মামলা করা যাবে। এটা হলো বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 2 নম্বর ভাগ এবং 3 নম্বর ভাগের মধ্যে দেখেন রিটেনে সরাসরি আসছিল রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো বর্ণনা করুন। তাহলে মূলনীতি কিন্তু 8 থেকে 25 পর্যন্ত এই সব কয়টাই রাষ্ট্র পরিচালনা মূলনীতি। আবার রিটেন আসছিল মৌলিক অধিকারগুলো বর্ণনা করা, তাহলে 26 থেকে 47 পর্যন্ত প্রত্যেকটা অনুচ্ছেদের অন্তত হেডলাইন আপনাকে লিখতে হবে। তাহলে মূলনীতির মধ্যে 8 নম্বরে যেটা বললো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টা হলো প্রধান মূলনীতি, এই 4টাই হলো প্রধান মূলনীতি। কিন্তু 8 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে যদি পরীক্ষায় আসে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো লিখুন, তাহলে আপনি প্রথমে এই 4টা লিখতে হবে, এই 4টা প্রধান, এরপর এছাড়াও 25 পর্যন্ত প্রত্যেকটার অন্তত হেডলাইন আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 8 নম্বরে 4টা প্রধান মূলনীতি জানলাম। এরপরে 9, 10, 11, 12 এই কয়টা কিন্তু আমাদের পড়া মোটামুটি হয়ে গেছে প্রিলির জন্য, কারণ 8 নম্বরে যে 4টাকে আমরা একসাথে বলছি,
এবার ওই চারটাকে আলাদা আলাদা ভাবে বলছে, তাহলে 9 নাম্বার কি হবে? জাতীয়তাবাদ। 10 নাম্বার সমাজতন্ত্র, 11 নাম্বার গণতন্ত্র, 12 নাম্বার ধর্মনিরপেক্ষতা। তাহলে 8 নাম্বারে যে চারটা আছে, এই চারটা যদি আপনি সিরিয়ালি মুখস্থ করেন, কোন সিরিয়ালে? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চারটা সিরিয়ালি পড়লেন। এবার এই চারটাই হলো আলাদা আলাদা ভাবে আছে কিন্তু, হ্যাঁ। তাহলে 9 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ, 10 নাম্বার হলো সমাজতন্ত্র, 11 নাম্বার হলো গণতন্ত্র, 12 নাম্বার হলো ধর্মনিরপেক্ষতা। তাহলে দেখেন আপনার একসাথে 5টা অনুচ্ছেদ পড়া হয়ে গেল। প্রিলিতে তো এই 5টা অনুচ্ছেদের কোথায় কি বলা আছে হেডলাইন থেকেই তো প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে আপনি 4টা মূলনীতি যখন মুখস্থ করবেন, একদম সিরিয়ালি মুখস্থ করবেন। তাহলে 8 থেকে 12 পর্যন্ত আপনার পড়া শেষ। এখন জাতীয়তাবাদের ক্ষেত্রে এখানে এখনো পর্যন্ত আছে বাঙালি জাতীয়তাবাদ, কিন্তু আপনারা জানেন বিএনপি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। তাহলে সেক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ পরিবর্তন হতে পারে। যাই হোক, সেটা আমরা এখনই জানার দরকার নেই, আপাতত বাঙালি জাতীয়তাবাদ আছে। 10 নম্বরে আছে সমাজতন্ত্র, 11 নম্বরে আছে মানবাধিকার গণতন্ত্র, 12 নম্বরে আছে ধর্মনিরপেক্ষতা। আমি এবার 12 নাম্বারটা একটু এক্সপ্লেইন করব। একজন বলছিল যে 2 ক অনুচ্ছেদ বলা হয়নি, খুবই চমৎকার প্রশ্ন। আমাদের 2 ক অনুচ্ছেদে লেখা আছে রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। রাষ্ট্র ধর্ম হলো ইসলাম। তাহলে রাষ্ট্র ধর্ম হলো ইসলাম 2 ক অনুচ্ছেদে। আবার 12 নম্বর অনুচ্ছেদে আছে ধর্ম নিরপেক্ষতা। তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম এবং ধর্ম নিরপেক্ষতা কিভাবে একসাথে থাকতে পারে? এক জায়গায় আমি বললাম যে রাষ্ট্র ধর্ম আমার ইসলাম, ইসলাম একটা ইসলামিক রাষ্ট্র, এটা বললাম রাষ্ট্র ধর্ম ইসলাম। আবার আরেক জায়গায় বললাম যে না, বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই দুইটা তো খুবই খুবই কন্ট্রাডিক্টরি, তাহলে কিভাবে থাকতে পারে? এইখানে একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে মুসলিম হলো 91%, 91% মুসলিম, 7.9% হিন্দু, আর বাকি 1% হলো অন্যান্য। এই যে মুসলিম জনগণের যে একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে নিয়ে চিন্তা করতে হয় যখন কোনো পলিসি বা কোনো সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। তাহলে 91% মুসলিমের দেশ, সাথে এখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু এবং অন্য ধর্মাবলম্বীও আছে। আবার বাংলাদেশের এই যে ধর্মীয় যে গোষ্ঠীরা আছে, তারা কিন্তু চায় যে রাষ্ট্রধর্ম ইসলাম কোনোভাবেই বাদ না যায়, এটাকে তারা রাখতে চায়। আবার সুশীল প্রগতিশীল যে সমাজ আছে, বুদ্ধিজীবী সমাজ, তারা আবার চায় ধর্ম নিরপেক্ষতাকে রাখতে। এই জন্য রাষ্ট্রধর্ম রাখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতা রাখা হয়েছে। এখন এই দুইটাকে আমরা কিভাবে একসাথে ব্যালেন্স করতে পারি? দেখেন, আপনি যদি 2 ক অনুচ্ছেদটা একটু ভালো করে পড়েন, দেখেন আপনাদের লেকচার সেটা আমি সুন্দর করে লিখে দিয়েছি, যে বলছে রাষ্ট্রধর্ম ইসলাম, তবে, ঠিক আছে, রাষ্ট্রধর্ম ইসলাম তবে কি অন্যান্য ধর্ম পালনে সমমর্যাদা সম অধিকার নিশ্চিত করা হবে। ঠিক আছে, আমি বললাম রাষ্ট্রধর্ম ইসলাম, ঠিক আছে, তুমি ইসলাম থাকো, কিন্তু অন্য ধর্ম পালনের সমান মর্যাদা সমান অধিকার নিশ্চিত করা হবে। তাহলে আমি যদি ইসলামকে যতটুকু মর্যাদা দিচ্ছি, সমমর্যাদা সম অধিকার যদি অন্য ধর্মকেও দিই, তাহলে কিন্তু বিষয়টা প্রায় সেম হয়ে যাচ্ছে, প্রায় সেম হয়ে যাচ্ছে, এবং এটাতে সবাই খুশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটার একটা নাম আছে, আপনারা যদি সংবিধানের বইগুলো পড়েন দেখবেন যে আস্তে আস্তে পরে পড়বেন, এটাকে বলি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি মানে এটার নাম হলো কৌশলগত অস্পষ্টতা। আমি ইচ্ছা করে এখানে একটা অস্পষ্টতা রাখছি, ইচ্ছা করে একটা অস্পষ্টতা রাখছি, যেটাকে বলে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, মানে কৌশলগত একটা অস্পষ্টতা। আমি নিজে ওখানে ক্লিয়ারটা না বলে একটু অস্পষ্ট করে রাখছি, যাতে যারা ইসলামপন্থী তারাও খুশি হয়, যারা অন্য ধর্ম তারাও খুশি হয়, দিয়ে সবাই একসাথে হতে পারে, এরকম একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির মাধ্যমে এই বিষয়টা সলভ করা হয়েছে। যে রাষ্ট্রধর্ম ইসলাম ঠিক আছে, কিন্তু অন্য ধর্ম পালনের সমমর্যাদা সম অধিকার। তাহলে যদি সমমর্যাদা সম অধিকার দেয়, তাহলে তো একই হয়ে গেল, প্রায় অন্যান্য ধর্ম একই মর্যাদা একই অধিকার পাচ্ছে। সেই হিসেবে একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করা হয়েছে। আর 12 নম্বর অনুচ্ছেদ যেটা ধর্ম নিরপেক্ষতা, সেই ধর্ম নিরপেক্ষতা দেখবেন 4টা পয়েন্ট আছে, লেকচার নোটের দিকে তাকালেই পাবেন।
4টা পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে ধর্মনিরপেক্ষতার জন্য আমাদের কয়টা পয়েন্ট আছে? 4টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সকল প্রকার সাম্প্রদায়িকতা দূর করা হবে। কোন ধর্মকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া যাবে না, ঠিক আছে? কোন ধর্মকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া যাবে না, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, কোন বিশেষ ধর্ম পালনকারীর বিরুদ্ধে বৈষম্য বা নিপীড়ন করা যাবে না, ঠিক আছে? এই 4টা পালন করা হবে। তাহলে এখানে একটা কথা আছে যে কোন ধর্মকে রাষ্ট্র কর্তৃক মর্যাদা দেওয়া যাবে না, কিন্তু আমি যখন বলতেছি রাষ্ট্র ধর্ম, রাষ্ট্রের ধর্ম, তখন কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। এজন্য এই দুইটার মধ্যে একটুখানি সংঘাত কিন্তু আছে, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটুখানি সংঘাত আছে। তাহলে 2 ক আর 12 মধ্যে একটা সংঘাত আছে। সংঘাত যখন থাকবে তখন আমাদের কি করতে হয়? একটু মিলায়ে পড়ার চেষ্টা করতে হয়, একসাথে মিলায় দেওয়ার চেষ্টা করতে হয়। এটার একটা নাম আছে যেটাকে আমরা বলি যে হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন। হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন, হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন মানে একটু সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা, ঠিক আছে? একটু অসঙ্গতি আছে, কিন্তু আমি চেষ্টা করি যে দুইটাকে একসাথে মিলে একটা সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য। সেই ব্যাখ্যাটা কি? ওই যে রাষ্ট্রধর্ম ইসলাম, ঠিক আছে, কিন্তু অন্য ধর্মকে তো সমমর্যাদা সম অধিকার দেওয়া হচ্ছে, সেই হিসেবে ঠিক আছে এটা আমরা মেনে নিলাম যে সবারই যেহেতু সমমর্যাদা সম অধিকার আছে, এভাবে করে মিলায় একটা সঙ্গতি তৈরি করার চেষ্টা করা। তাহলে সহজ কথা হচ্ছে এই দুইটার মধ্যে একটা অসঙ্গতি আছে, কিন্তু তারপরেও একটি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি তৈরি করা হয়েছে এবং দিয়ে এই দুইটাকে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনের মাধ্যমে একই রকম করার চেষ্টা করা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে বাকি অনুচ্ছেদগুলোর মধ্যে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। 13 নম্বর অনুচ্ছেদে বলা আছে মালিকানার নীতি, যে বাংলাদেশে কি কি ধরনের মালিকানা থাকবে, কি কি ধরনের মালিকানা থাকবে। আপনাদের একটু প্রশ্ন করে উত্তর দিয়েন তো, যে পুঁজিবাদী সমাজে কি ধরনের মালিকানা থাকে আর সমাজতান্ত্রিক সমাজে কি ধরনের মালিকানা থাকে? উত্তর দেন। পুঁজিবাদে কি ধরনের মালিকানা, সমাজতন্ত্রে কি ধরনের মালিকানা থাকে? উত্তর দেন, আমি একটু পরে দেখবো, হ্যাঁ, দেখি আপনারা পারেন কিনা। তাহলে 13 নম্বর রেখে আমি 14 নম্বরে চলে যাচ্ছি। মালিকানার কথা আমি প্রশ্ন করছিলাম যে পুঁজিবাদী সমাজে কোন ধরনের মালিকানা থাকে, সমাজতান্ত্রিক সমাজে কোন ধরনের মালিকানা থাকে, এটা আপনারা জানাবেন। 14 নম্বর হলো কৃষক এবং শ্রমিকের মুক্তি। কৃষক এবং শ্রমিকের মুক্তি, ঠিক আছে? তাহলে 14 নম্বর অনুচ্ছেদে শুধু হেডলাইন পড়লেই হবে, কৃষক এবং শ্রমিকের মুক্তি। এবার আমরা চলে আসি 15 নম্বর অনুচ্ছেদ। 15 নম্বর অনুচ্ছেদে বলছে মৌলিক প্রয়োজন, ঠিক আছে? তাহলে 15 নম্বর অনুচ্ছেদে বলছে মৌলিক প্রয়োজন। এখানে এই বিষয়টাতে আমাদের খুবই ভুল হয়। দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু আজ থেকে বা আপনি যেদিন থেকে বিসিএস দিবেন সেদিন থেকে মাথায় রাখেন এটা একটা ভুল, এটা ভয়ঙ্কর ভুল। এগুলো মৌলিক অধিকার না, এগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন। তাহলে এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো হলো মৌলিক প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরা এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার কথা বলি, এগুলো হচ্ছে মৌলিক প্রয়োজন, এগুলো মৌলিক অধিকার না, ঠিক আছে? এবং আমি প্রথমেই বলে নিয়েছি এই যে 8 থেকে 25 পর্যন্ত, 8 থেকে 25 পর্যন্ত এগুলো কি রাষ্ট্র পরিচালনা মূলনীতি, রাষ্ট্র পরিচালনার এগুলো হচ্ছে মূলনীতি। দেখেন তো 8 থেকে 25 এর মধ্যেই 15 আছে না? তাহলে এগুলো যেহেতু রাষ্ট্র পরিচালনা মূলনীতি, তার মানে এগুলোর জন্য আদালতে কোনো মামলা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমাকে যদি কেউ শিক্ষা না দেয় মামলা করতে পারবো না, আমাকে রাষ্ট্র যদি কাপড় না দেয় মামলা করতে পারবো না, ঠিক আছে? তাইলে মৌলিক প্রয়োজন যেগুলো সেগুলোর জন্য আদালতে কোনো মামলা করা যায় না। আর আমি এটাও বলে নিয়েছি 26 থেকে 47 পর্যন্ত আছে মৌলিক অধিকার, এবং সেখানে সরাসরি বলা আছে মৌলিক অধিকারগুলো বলবৎ করার জন্য আদালতে মামলা করা যাবে, ঠিক আছে? তাহলে এখন থেকে আপনি কিন্তু এটা ক্লিয়ার রাখবেন যে মৌলিক প্রয়োজন হলো এগুলো, এবং মৌলিক প্রয়োজনের জন্য কোনোভাবে মামলা করা যাবে না। আপনাকে ভাই ভাই জিজ্ঞেস করলো যে শিক্ষা নিয়ে আপনি একটা বক্তব্য দেন, একজন শুরুই করছে শিক্ষা একটা মৌলিক অধিকার, ওখানেই তো সে শেষ শেষ কিন্তু, কারণ এটা একদম বেসিক যে শিক্ষা মৌলিক অধিকার না, শিক্ষা একটা মৌলিক প্রয়োজন। স্বাস্থ্য মৌলিক অধিকার না, এটা একটা মৌলিক প্রয়োজন। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বাধ্য না রাষ্ট্র, স্বাস্থ্য আপনাকে না দিলে আপনি আদালতে মামলা করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে মৌলিক প্রয়োজনের মধ্যে আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আরো আছে কিন্তু কর্মের ব্যবস্থা, আমাদের যে কর্মসংস্থান করতে হবে এটাও একটা মৌলিক প্রয়োজন।
কর্মের সাথে আমাদের কি লাগে? বিশ্রাম, বিনোদন, অবকাশ। বিশ্রাম, বিনোদন, অবকাশ। তাহলে আমাদের কিছু বিশ্রামের দরকার আছে, বিনোদনের দরকার আছে, অবকাশের দরকার আছে। সেগুলো কিন্তু মৌলিক প্রয়োজন। আরো একটা মজার বিষয় আছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা খাত। বয়স্ক ভাতা, বেকার ভাতা, সাথে বিধবা ভাতা, ফ্যামিলি কার্ডের মতো বিষয়গুলোর কথা বলা আছে, সামাজিক নিরাপত্তা খাতের কথা বলা আছে। তাহলে মৌলিক প্রয়োজন শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই পাঁচটাই না, আরো কিন্তু আছে কর্মসংস্থান, বিশ্রাম, বিনোদন, সাথে এই যে সামাজিক নিরাপত্তা খাত, অর্থাৎ আপনার ধরুন এই যে আপনার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, তারপরে কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা, কাজের বিনিময়ে টাকা, এই যে সবগুলো কিন্তু এই 15 নাম্বার অনুচ্ছেদের ঘ দফাতে আলোচনা করা আছে। ঠিক আছে? তাহলে এই যে আমি মৌলিক প্রয়োজনগুলো জানলাম, এটা কিন্তু আমি সব জায়গাতে ইউজ করতে পারবো। কারণ শিক্ষা নিয়ে কিছু লিখতেছেন, আপনি প্রথমেই বলবেন 15 ক অনুচ্ছেদে বলা আছে শিক্ষা একটা মৌলিক প্রয়োজন। আপনি বেকারত্ব নিয়ে লিখতেছেন, আপনি বলেন এই যে কর্মসংস্থান হচ্ছে আমাদের একটা মৌলিক প্রয়োজন, সংবিধানে বলে দিয়েছে। আপনি কোন অবকাশ যাপন সেন্টার নিয়ে বলতেছেন, তাহলে প্রথমে বলেন 15 গতে বলা আছে অবকাশ দিতে হবে নাগরিককে, বিশ্রাম, বিনোদন, অবকাশের অধিকার দিতে হবে। আপনাকে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো প্রশ্ন করলে আপনি প্রথমে 15 ঘ নাম্বার অনুচ্ছেদ দিয়ে শুরু করবেন, যে সামাজিক নিরাপত্তা খাতের কথা বলা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, এগুলো দিতে হবে, এগুলো না দিলে তো হবে না। হ্যাঁ, তাহলে আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কি প্রশ্ন দিয়েছেন। পুঁজিবাদী সমাজে কেমন মালিকানা থাকে? আরে সেই অবস্থা, মাশাআল্লাহ। বায়েজিদ মোল্লা লিখছে সংবিধানের প্রথম ভাগ নেই, সংবিধানের প্রথম ভাগ পড়ানো হয়ে গেছে, আপনি পরে আসছেন। সমাজতন্ত্রে থাকে সরকারি মালিকানা, পুঁজিবাদী সমাজে থাকে বেসরকারি মালিকানা। যথেষ্ট সুন্দর লিখছেন বিল্লাল সরকার। সরকারি মালিকানা মানে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় মালিকানা, আমি বুঝতে পারছি। সাকলাইন হাবিব সঠিক উত্তর দিয়েছে, সালমান শাহরিয়ার সঠিক উত্তর দিয়েছে, মুহতারিনা প্রাপ্তি সঠিক উত্তর দিয়েছে, স্বপ্নীল বন্য সঠিক উত্তর, সানজিদা রহমান, হাবিবুর রহমান হাবিব, ফাই মাহমুদ। অধিকার আর প্রয়োজনের মধ্যে ডিফারেন্সটা কি? এটাই তো বললাম ভাইয়া, যে মৌলিক অধিকার এটার জন্য আদালতে মামলা করা যাবে, মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে আদালতে মামলা করা যাবে না। সোহরাব হোসেন সিদ্দিক সঠিক উত্তর দিয়েছেন, মনিরা হোসেন স্মৃতি সঠিক উত্তর দিয়েছেন, ইমানুয়েল কান্ট, আলী শহীদ লুকা, নাসিম আহমেদ লস্কর। একজন বলছে মৌলিক অধিকার কোনগুলো, এক্স্যাক্টলি আমিও জানতে যাচ্ছি মৌলিক অধিকার কোনগুলো, জাস্ট কিছুক্ষণ পরেই জেনে যাবেন। কারণ 3 নাম্বার ভাগের নামই হচ্ছে মৌলিক অধিকার। আমরা এখন পড়তেছি 2 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ শেষ হয়ে গেলেই 3 নাম্বার ভাগে চলে যাব, এবং 3 নাম্বার ভাগে সমস্ত মৌলিক অধিকার গুলো বলে দেব। এরপরে 47 অনুচ্ছেদের ব্যতিক্রম কি সংবিধানের অক্ষুণ্ণতা প্রশ্নে লেখা উচিত? সংবিধানের অক্ষুণ্ণতা প্রশ্নে লেখা উচিত, 47 নম্বর অনুচ্ছেদে যখন যাব তখন বলে দেব। পার্থ শাহ প্রশ্ন করছে এ এবং বি অনুচ্ছেদ গুলো বুঝিয়ে দিবেন একটু। 7-এর এ এবং 7-এর বি কে হাইকোর্ট বাতিল করে দিয়েছে, তার মানে সংবিধানে সেটার এখন আর কোনো কার্যকারিতা নাই। সেই হিসেবে না পড়লেও সমস্যা নাই, তারপরেও আমি বলার চেষ্টা করব সময় সাপেক্ষে। আপনি কি রিটেন ইংরেজিতে দিয়েছেন? না, আমি রিটেন বাংলাতে দিয়েছি। সুপ্তি ফ্লোরেন্স হাসদা সুন্দর উত্তর দিয়েছেন, মাহিনুর মিম সঠিক উত্তর দিয়েছেন। গণতান্ত্রিক সভায় সমাজতন্ত্র কায়েম করা আরেকবার ব্যাখ্যা করবেন প্লিজ। কোল পামার, চেলসির স্ট্রাইকার কোল পামার বলছে গণতান্ত্রিক উপায় সমাজতন্ত্র কায়েম করা যাবে কিনা। আপনি ফেক আইডি চালাচ্ছেন। তাইলে আপনি এখানে উদয় মিয়া সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে কোর্টে মামলা করতে না পারলে কি করার আছে? কিছুই করার নাই। কোর্টে মামলা করার নাই, তার মানে রাষ্ট্রকে আপনি কিছুই করতে পারবেন না। তারপরে হচ্ছে আসাদুজ্জামান কিরণ সঠিক উত্তর দিয়েছে, রিয়ালমি C21 সঠিক উত্তর দিয়েছে, জোবায়ের খান কি উত্তর দিয়েছে? না, উত্তর দেয়নি। ঠিক আছে, আমি সবার উত্তর পড়ে ফেলছি। তো একজন বলছে গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্র কিভাবে কায়েম করা যাবে, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, এটা কোনোদিন আসবে না পরীক্ষায়। একটু শর্টে বলি, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় হচ্ছে বিপ্লবের মাধ্যমে। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিভাবে? বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন সারা জাগানো রাশিয়ান বিপ্লব 1917 সালে
রাশিয়ান বিপ্লব হয়েছিল। 17 সালে রাশিয়ান বিপ্লবের পরে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 1949 সালে চায়নাতে বিপ্লব হয়েছে, চায়নাতে বিপ্লবের মাধ্যমে চায়নাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 1959 সালে কিউবাতে বিপ্লবের পরে কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সমাজতন্ত্র কখনো নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজতন্ত্র একটা বিপ্লবের মাধ্যমে, একটা সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং সেই বিপ্লবগুলো কিভাবে হয় সেটারও 3টা ধাপ আছে, এগুলো আমি যদি কখনো সময় পাই, পরীক্ষায় লাগবে না এজন্য বলতেছি না, ঠিক আছে, বলবো। তার মানে সহজ কথায় বিপ্লব ছাড়া আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, এটা বিপ্লব। কিন্তু বাংলাদেশে চিন্তা করা হয়েছিল যে না, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে, এটাকে বলা হচ্ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র। তাহলে 13 নম্বর অনুচ্ছেদ মালিকানার নীতি, যে বাংলাদেশে কি ধরনের মালিকানা থাকবে। বাংলাদেশে 3 ধরনের মালিকানা থাকবে, একটা হলো রাষ্ট্রীয় মালিকানা, 2 নাম্বার হলো সমবায় মালিকানা, 3 নাম্বার হচ্ছে ব্যক্তিগত মালিকানা। তাহলে এবার আপনারা যে সকলেই সঠিক উত্তর দিলেন, আপনারা জানেন ব্যক্তিগত মালিকানা থাকে পুঁজিবাদে, রাষ্ট্রীয় মালিকানা থাকে সমাজতন্ত্রে, আর বাংলাদেশে যেহেতু দুইটাই আছে তার মানে বাংলাদেশ হচ্ছে একটা মিক্সড ইকোনমি, ঠিক আছে। তাহলে গণতন্ত্র মানে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রকে মিক্স আপ করে আমরা একটা খিচুড়ি বানায় একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করছি। তাহলে বাংলাদেশের অর্থনীতি কেমন? মিশ্র অর্থনীতি, এর মধ্যে পুঁজিবাদও আছে, সমাজতন্ত্র আছে। এখন বলেন তো কেন এটা করা হয়েছে? কারণ ধরুন ঢাকা মেডিকেল কলেজ একটা সরকারি মেডিকেল কলেজ, এখানে 10 টাকায় আপনি চিকিৎসা সেবা পাচ্ছেন, এটা রাষ্ট্র কিন্তু প্রচুর লস করে, রাষ্ট্র প্রচুর ভর্তুকি দিয়ে এই মেডিকেল কলেজটা চালাচ্ছে। তাছাড়া গরিব দুঃখী যারা আছে তারা কিন্তু চিকিৎসা সেবা পাবে না। যদি ঢাকা মেডিকেল কলেজ ইউনাইটেড হসপিটালের মতো হতো তাহলে এটার পরিবেশ খুব সুন্দর হতো, একদম ভিআইপি, এসি, টিস্যু বক্স থেকে শুরু করে আপনাকে প্রচুর ফ্যাসিলিটি দিত। কিন্তু আপনার বিল আসতো 5 কোটি টাকা, আপনি বেঁচে থাকলেও তো ওই কিডনি বিক্রি করে আপনার টাকা হবে না। তাহলে এই যে রাষ্ট্রীয় মালিকানায় রেখে গরিব মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার কাজ করা হচ্ছে। তার মানে এই যে আমি গণতন্ত্রের সাথে সমাজতন্ত্রকে মিলাইলাম, মিলাই একটা মিশ্র অর্থনীতি তৈরি করার চেষ্টা করলাম, এটা হলো কল্যাণ অর্থনীতি, এটা হলো কল্যাণ অর্থনীতি বা কল্যাণ রাষ্ট্র। তাহলে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টটা যদি আসে তাহলে আপনি এভাবে করে ব্যাখ্যা করে দিতে পারবেন। তাহলে এরপরে আমরা চলে আসি 16 নম্বর অনুচ্ছেদ। 16 নম্বর অনুচ্ছেদে শুধু নাম জানলেই হবে, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 16 নম্বর অনুচ্ছেদ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, মুখস্থ করে ফেলবেন। 17 নম্বর অনুচ্ছেদের নাম হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে 17 নম্বর অনুচ্ছেদ একদম হুবহু তুলে দিবেন, তুলে দিয়ে লেখা শুরু করবেন। তাহলে 17 নম্বর অনুচ্ছেদের নাম হলো অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, ঠিক আছে। তাহলে এটা হলো অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। এখানে প্রথমে বলা আছে যে আমাদের শিক্ষা পদ্ধতিটা হবে একই পদ্ধতির, গণমুখী এবং সার্বজনীন। একই পদ্ধতির, গণমুখী এবং সার্বজনীন। 2 নম্বরে বলা আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা নির্ধারিত স্তর পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক করতে হবে। তাহলে একটা নির্ধারিত স্টেজ পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক করতে হবে। তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেকারত্ব দূর করতে হবে। 4 নম্বর হচ্ছে সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করতে হবে। সমাজের কোন বিষয়ে শিক্ষা দরকার সেটাকে একসাথে করে সঙ্গতিপূর্ণ করতে হবে। তাহলে এই 4টা পয়েন্ট দেখেন। প্রথম পয়েন্ট হলো একই পদ্ধতির, গণমুখী, সার্বজনীন। তার মানে শিক্ষা ব্যবস্থা হবে একই পদ্ধতির। বাংলাদেশকে এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আছে, ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে, বিভিন্ন ধরনের হাজার রকমের শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু সংবিধান তো বলছে একই পদ্ধতির হতে হবে, গণমুখী হতে হবে, সার্বজনীন, সবার জন্য একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। তাহলে এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করতে পারি নাই। 2 নম্বর বলছে আইনের দ্বারা নির্দিষ্ট স্তর পর্যন্ত পড়াশোনা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। আমাদের টোটাল পড়াশোনা কি অবৈতনিক হয়েছে? হয়নি। কতটুকু পর্যন্ত হয়েছে? মেয়েদের জন্য 12 ক্লাস পর্যন্ত আর ছেলেদের জন্য 5 ক্লাস পর্যন্ত অবৈতনিক করা আছে।
একটা মেয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক পড়াশোনা করে, ছেলে হচ্ছে ক্লাস 5 পর্যন্ত করে। এটা প্ল্যান করা হয়েছে যে মেয়েদের জন্য পোস্ট গ্রাজুয়েশন বা স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক করা চেষ্টা করা হবে। ঠিক আছে। এরপরে আইনের দ্বারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেকারত্ব দূর করতে হবে। তাহলে 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, অনেক বছর পার হয়ে গেছে, আমরা এখনো বেকারত্ব দূর করতে পারিনি। আমাদের বর্তমানে সাক্ষরতার হার হলো 77.9%। তাহলে আমাদের সাক্ষরতার হার মাত্র 77.9%। তাহলে এখনো 20%-এর বেশি মানুষ আছে যারা নিরক্ষর। সরি, এটা বেকারত্ব না, নিরক্ষরতা। সরি, আমি তো শিক্ষা নিয়ে বলতেছি। নিরক্ষরতা দূর করতে হবে, নিরক্ষরতা, সরি। তাহলে নিরক্ষরতা দূর করতে হবে। এখানে দেখেন আমাদের সাক্ষরতার হার হলো 77.9%। তাহলে বাকি যে 20%-এর বেশি মানুষ নিরক্ষর, তাদের স্বাক্ষর জ্ঞান নাই, তাহলে ওইটা কিন্তু এখনো রয়ে গেছে, এটা আমরা দূর করতে পারিনি। সাথে সমাজের প্রয়োজনের সাথে শিক্ষা ব্যবস্থাটাকে সঙ্গতিপূর্ণ করতে হবে। তার মানে এই যে সমাজে কোন ধরনের পড়াশোনা করলে বেশি অগ্রগতি হবে, ভোকেশনাল বা প্রফেশনাল যে এডুকেশন গুলো, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আবার আপনারা জানেন আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাই। আমরা প্রচুর রেমিটেন্স পাই, যেমন লাস্ট অর্থ বছরে আমরা প্রচুর রেমিটেন্স পাই। লাস্ট অর্থ বছরে আমাদের রেমিটেন্সের পরিমাণ হলো $30 বিলিয়ন। লাস্ট অর্থ বছরে আমাদের রেমিটেন্স হলো $30 বিলিয়ন। তাহলে আমরা এই যে প্রবাসে শ্রমিক রপ্তানি করি, তাহলে তাদেরকে যদি ভালোভাবে ট্রেন আপ করি, তাদেরকে ভাষা শিখায়, দিয়ে ওই দেশে পাঠায়, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য ভালো হচ্ছে। তাহলে এরকমও কিন্তু সুযোগ আছে, এই যে সমাজের যে পড়াশোনার দরকার, অর্থাৎ ভোকেশনাল বা প্রফেশনাল এডুকেশন গুলো, এগুলো কিন্তু করা যেতে পারে। সাথে জনশক্তি রপ্তানির জন্য তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে শিক্ষিত করা, এই কাজগুলো করার সুযোগ এখানে আছে। 18 নম্বর অনুচ্ছেদ শুধু আপনারা হেডলাইন পড়লেই হবে। 18 নম্বর অনুচ্ছেদের নাম হলো জনস্বাস্থ্য এবং নৈতিকতা। জনস্বাস্থ্য এবং নৈতিকতা, দেখেন 18+ হলে মানুষের নৈতিকতার সংকট হতে পারে, এই হিসেবে মনে রাখতে পারেন যে 18 হলো জনস্বাস্থ্য এবং নৈতিকতা। জনস্বাস্থ্য এবং নৈতিকতা। তাহলে জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে আমাদেরকে ওই যে যত মাদক আছে, স্বাস্থ্য হানিকর ভেষজ পদার্থ আছে, তাহলে মাদক, মদ, স্বাস্থ্য হানিকর ভেষজ, এগুলো কিন্তু নিষিদ্ধ করতে হবে। আবার এখানে নৈতিকতার প্রশ্নে গণিকা বৃত্তি বা প্রস্টিটিউশন, ঠিক আছে, গণিকা বৃত্তি মানে প্রস্টিটিউশন, জুয়া খেলা, এগুলো নিষিদ্ধ করতে হবে, এটা বলছে 18। 18 কতে বলছে পরিবেশ এবং জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। 19 নম্বর অনুচ্ছেদের নাম হলো সুযোগের সমতা। 29 নম্বর অনুচ্ছেদের নাম হলো প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা। দেখেন দুইটা একসাথে পড়বেন। 19 হলো সুযোগের সমতা, 29 হলো চাকরিতে সুযোগের সমতা। ঠিক আছে, তাহলে 19 হলো সুযোগের সমতা আর 29 হলো চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতা। চাকরি যখন আমরা পাবো, চাকরির ক্ষেত্রেও যেন আমরা সুযোগের সমতা পাই। 19 অনুচ্ছেদের 3 দফায় যেটা লেখা আছে, এটা আপনারা মুখস্থ করবেন, এটা অনেক জায়গায় কাজে লাগবে। সেটা হলো জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদেরও সুযোগের সমতা দিতে হবে। তাহলে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদেরকেও সুযোগের সমতা দিতে হবে। এরপরে 20-21 অনুচ্ছেদ শুধু হেডলাইনটা পড়লেই হয়ে যাবে। 22 নাম্বার অনুচ্ছেদটা একটু মনে রাখবেন। দেখেন 2-2 আছে না, মানে দুইটা আলাদা জিনিস, আমি এভাবে মনে রাখতাম 2-2। এক এক মানে তো এক জিনিস, কিন্তু 2 মানে তো আলাদা জিনিস, তার মানে দুইটা আলাদা জিনিস। কোনটা কোনটা? একটা হলো নির্বাহী বিভাগ, আরেকটা হলো বিচার বিভাগ। তাহলে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ টোটালি আলাদা, তাহলে এই দুইটাকে আলাদা করতে হবে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটাকে আলাদা করতে হবে, যাতে বিচার বিভাগ স্বাধীন থাকে, স্বাধীনভাবে কাজ করতে পারে। এগুলো নিয়ে ডিটেলসে আমরা পরে আরো আলোচনা করব। 23 নাম্বার অনুচ্ছেদ হলো জাতীয় সংস্কৃতি। আমাদের ওভারঅল পুরো দেশ মিলে আমাদের একটা জাতীয় সংস্কৃতি থাকবে, এবং এই জাতীয় সংস্কৃতিকে লালন পালন করবে হচ্ছে রাষ্ট্র। 23 যেহেতু জাতীয় সংস্কৃতি, 23 কতে আছে উপজাতীয় সংস্কৃতি, বা এখানে কয়েকটা নাম আছে। উপজাতিদেরকে আমরা আসলে কিভাবে ডাকবো বা তাদেরকে অ্যাকচুয়ালি কোন নামে ডাকা উচিত, সেখানে কয়েকটা নাম আছে। একটা হলো উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিগোষ্ঠী, সম্প্রদায়, যে কোনো নামে ডাকতে পারি। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বা ক্ষুদ্র সম্প্রদায় বা উপজাতি, এরকম ভাবে সংবিধানে তাদেরকে মেনশন করা আছে। তাহলে আপনি যদি এভাবে পড়েন যে 23 নাম্বার হলো
জাতীয় সংস্কৃতি। তাহলে 23-এর ক কি হবে? ওই ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে সংস্কৃতি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে সংস্কৃতি। ধরুন চাকমা নিয়ে লেখা আসলো, তাহলে আপনি প্রথমে 23 অনুচ্ছেদে ক দফায় লেখেন যে এই যে ছোট ছোট নিগোষ্ঠী আছে, ছোট ছোট সম্প্রদায় যারা আছে, তাহলে তাদের যে নিজস্ব সংস্কৃতি, তাদের যে ইউনিক সংস্কৃতি, সেটাকে রক্ষা করার কথা সংবিধান এখানে বলা আছে। যার মানে এটা রক্ষা করার জন্য আমরা বাধ্য। 24 নাম্বার অনুচ্ছেদ হলো জাতীয় স্মৃতি নিদর্শন। জাতীয় স্মৃতি নিদর্শন, ঠিক আছে। স্মৃতি নিদর্শন মানে ওই যে ধরুন স্মৃতিসৌধ, ওয়ারি বটেশ্বর, মহাস্থানগড়, এই জিনিসগুলোকে সংরক্ষণ করতে হবে। যেমন ধরুন আমাদের 44তম বিসিএস এ একটা টিকা লিখতে আসছিল, টিকার নাম হলো ওয়ারি বটেশ্বর। ঠিক আছে, ওয়ারি বটেশ্বর হচ্ছে বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক স্থান। তাহলে আমি প্রত্নতাত্ত্বিক স্থানটা নিয়ে লিখবো, কিন্তু আমি সেখানে কিন্তু প্রথমে 24 নাম্বার অনুচ্ছেদ দিয়ে শুরু করতে পারি। সেখানে কি বলতে পারি? সংবিধানের 24 নাম্বার অনুচ্ছেদে বলছে আমাদের যে যত জাতীয় স্মৃতি নিদর্শন গুলো আছে, সেই স্মৃতি নিদর্শন গুলোতে আমাদের সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আপনি কিন্তু সংবিধানটাকে যে কোনো প্রশ্নে রিলেট করতে পারবেন। এই জন্য এই অনুচ্ছেদগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। 25 নাম্বার অনুচ্ছেদটা আমরা একটু ডিটেলস পড়বো, কারণ আন্তর্জাতিক পড়তে যে এটা বারবার বারবার কাজে আসবে। তাহলে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হলো 25 নাম্বার অনুচ্ছেদ। আমি একটু দেখে আপনাদের কোনো কমেন্ট আছে কিনা। অনেক কমেন্ট আছে, আপনারা অনেক অ্যাক্টিভ। কোল পামার, এই কোল পামারের উত্তর দিয়ে দিছি। আমাদের সাথে ফারিয়া জিনুক আছে, শারাফ সাফিয়া আছে, শুভেচ্ছা। ইউএসএ তে কি সরকারি কোনো কিছুই নেই, সব প্রতিষ্ঠান ব্যক্তিগত, যেহেতু এটা একটা পুঁজিবাদী রাষ্ট্র। দেখেন এখন এটার ভিতরে আমি ডিটেলসে যেতে যাচ্ছি না। একদম ক্লাসিক্যাল পুঁজিবাদী রাষ্ট্র বলে পুরো পৃথিবীতে এখন কিছু নাই, ক্লাসিক্যাল সমাজতান্ত্রিক রাষ্ট্র বলেও পুরো পৃথিবীতে কিছু নাই। দুইটাই হলো মিক্স আপ। ইউএসএ তেও অনেক সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে। ইউএসএ তে কিন্তু পেশেন্টের ক্ষেত্রে আপনি ওবামা কেয়ার নামে একটা ওই সময় কেয়ার ব্যবস্থা ছিল, যে আপনি অসুস্থ হলে রাষ্ট্রই আপনার চিকিৎসা করবে। ওবামা কেয়ার, বারাক ওবামার সময় এটা করছিল। এরকম ওদের হাজারটা প্রজেক্ট আছে। ফিনল্যান্ডে একটা শিশু জন্মানোর সাথে সাথেই ফিনল্যান্ড রাষ্ট্র তার দায়িত্ব নিয়ে নেয়, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। তার মানে 100% পুঁজিবাদী রাষ্ট্র বলে পুরো পৃথিবীতে কিছু নেই, 100% সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে কিছু নেই, সবগুলো মিক্স আপ। মুহতারিনা প্রাপ্তি সুন্দর প্রশ্ন করছে, ক খ এগুলো দিয়ে কি বুঝায়। দেখেন আমি মনে করেন 15 নাম্বার অনুচ্ছেদ পড়তেছি, 15-র পরেই দেখবেন আবার ক লেখা। তাহলে অনুচ্ছেদের পরে আপনি যে ডিভিশনটা পাবেন সেটা হলো দফা। দফার পরে যে ডিভিশনটা পাবেন সেটা হলো উপদফা। তাহলে প্রথমে অনুচ্ছেদ, তারপরে দফা, তারপরে উপদফা। যেমন 7 নাম্বার অনুচ্ছেদ হলো তার 1 নাম্বার দফা, 2 নাম্বার দফা। এখন যদি 2-এর পরে আবার ক খ থাকতো তাহলে উপদফা উপদফা। একজন প্রশ্ন করছে উপজাতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে পার্থক্য কি, আদিবাসী এবং অধিবাসীর মধ্যে পার্থক্য কি। এটা অবশ্যই এই চ্যাপ্টারের পড়া না, আমরা আগে সংবিধানের মেজর বিষয়গুলো পড়ে ফেলি। এখন সংবিধান দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমরা প্রত্যেকটা অনুচ্ছেদের ভিতরে ঢুকি, তাহলে এটা আমাদের একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যেটুকু লাগে আমরা সেটুকু আগে পড়ি। সংবিধানের ধরুন আপনি 7 নাম্বার অনুচ্ছেদ লিখতেছেন, তাহলে আপনি অনুচ্ছেদ 7 লিখলেন। এরপরে আপনি 1 নাম্বার দফা লিখতেছেন, তাহলে ব্র্যাকেটে 1। এখন যদি দফার সাথে উপদফা থাকে, ধরুন 123 নাম্বার অনুচ্ছেদ লিখলেন, 3 নাম্বার দফা, তাহলে ব্র্যাকেটে 3, খ নাম্বার উপদফা, তারপরে ব্র্যাকেটে খ, হয়ে গেল। অবৈতনিক মানে হচ্ছে আপনার পড়াশোনায় টাকা লাগবে না। আপনি যদি ফিমেল হন, আমি নাম, হ্যাঁ ফিমেল সম্ভবত, তাহলে আপনি দেখবেন যে আপনি 12 ক্লাস পড়ার পর্যন্ত আপনার কাছ থেকে স্কুল বা কলেজ কোনো বেতন নেয়নি। কোন দিন ক্লাস হবে রুটিনটা দিবেন প্লিজ, আমি বলে দেব কোন দিন ক্লাস হবে। নর্মালি সপ্তাহে 3টা ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব, যাতে বাকি সময় আপনারা পড়তে পারেন এবং পরীক্ষা নিব।
ওয়াই ইকাল টু এ প্লাস বিএক্স দিয়ে পুঁজিবাদকে শেষ করে মিক্সড ব্যবস্থা দিয়ে চলে এখন যুক্তরাষ্ট্রে। আপনি অনেক সফিস্টিকেটেড এবং কমপ্লিকেটেড কথা বলছেন রাকিব রহমান। সানজিদা স্বর্ণা, বাংলাদেশের কোনটা ভালো, সমাজতন্ত্র না পুঁজিবাদ? বাংলাদেশে মিক্সড আপ আছে, অবৈতনিক মানে বিনামূল্য। আমি ইংলিশ ভাষণ স্টুডেন্ট, আমার পক্ষে বাংলাতে এক্সাম দেওয়া ইম্পসিবল। কনস্টিটিউশনের জন্য আমি কোন ইংলিশ বুক পড়তে পারি আপনাকে জানাই দেব, গ্রুপে ক্লাস রেকর্ডের সঙ্গে পাওয়া যাবে। 18A রিলেশনটা কি ভাই কাইন্ডলি? ঠিক আছে, আমি মোহতারিনা প্রাপ্তি লিখছে যে অনুচ্ছেদগুলোকে হুবহু লিখতে হবে। নট নেসেসারি। আপনি যদি অনুচ্ছেদের মেইন কথা জানেন তাহলে আপনি লিখবেন এত অনুচ্ছেদ অনুযায়ী বা এত অনুচ্ছেদ অনুসারে দিয়ে আপনি যে মেন থিমটা ঠিক থাকলেই হবে। আর যদি আপনি একদম টু দা পয়েন্ট কোটেশন করতে পারেন, একটা সময় দেখবেন পারবেন, যদি পড়াশোনার মধ্যে থাকেন, তখন আপনি কোটেশন মার্ক ব্যবহার করে সরাসরি হুবহু লিখবেন। ঠিক আছে, আমি একটু জুমের কমেন্ট গুলো পড়ে ফেলি। আদিবাসী বলতে কি তারা অন্য অঞ্চলের সাথে একাত্মতা করতে পারে? রাশিয়া কি ধরনের দোহাইতে দনবাস? আজকে আমরা আদিবাসীর মধ্যে যাব না, প্রশ্নটা সুন্দর। 2 নম্বর অনুচ্ছেদে ক এবং খ দফা আছে আমাদের। কাজের বিনিময়ে টাকা কাবিটা ইনকাম করবে, উপরে যা, কাজের বিনিময়ে টাকা ইনকাম করবে, সেখানে কেউ টাকা পরিশোধ না করলে প্রতারণা মামলা দেওয়া যায় না। আচ্ছা, এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, ক্লাস টাইম এটা। ক্যাপিটালিজম, হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখা হয়েছে। 25 নম্বর অনুচ্ছেদের নাম হলো আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতির উন্নয়ন। তাহলে 25 নম্বরে আমরা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং সংহতি উন্নয়ন করার চেষ্টা করব। তাহলে 25 নম্বর অনুচ্ছেদে বলছে যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হলো 4টা। ঠিক আছে, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হলো 4টা 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 1 নম্বর হলো জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা। তাহলে জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা। প্রত্যেকটা দেশের একটা সার্বভৌমত্ব আছে, তার মানে এই ভূখণ্ডের মধ্যে ওই দেশ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ওই ভূখণ্ডের মধ্যে অন্য কোনো দেশ কোনো কিছু করতে পারবে না, এটাকে বলা হয় সার্বভৌমত্ব। আর সার্বভৌম সমতা মানে হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা দেশ যতই শক্তিশালী হোক না কেন, আর একটা দেশ যতই দুর্বল আর ফকিন্নিপনা হোক না কেন, সে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমান মর্যাদা, সমান অধিকার লাভ করবে। ধরুন এখানে এই পাশে আছে ইউএসএ আর এই পাশে আছে নাউরু নামে একটা দেশ। থিওরিটিক্যালি এই দুইটা দেশই যে কোনো বিষয়ে সমান মর্যাদা, সমান অধিকার লাভ করবে। ট্রাম্প যে চেয়ারে বসবে তার সম লেভেলের চেয়ারে বসবে নাউরুর যে রাষ্ট্রপ্রধান। ঠিক আছে, তো এটা হলো সার্বভৌম সমতার একটা কনসেপ্ট। তাহলে আমরা জাতীয় সার্বভৌমত্ব এবং সার্বভৌম সমতা, সেটাকে আমরা শ্রদ্ধা করি। 2 নম্বর হলো অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করি না। যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। যেমন কাশ্মীর ইস্যুটা ধরুন, ইন্ডিয়া পাকিস্তানে কনফ্লিক্ট আছে, কিন্তু আমরা কাশ্মীর ইস্যুতে আমরা কোনো কমেন্ট করি না, আমরা চিন্তা করি এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ঠিক আছে, আমরা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশের কি সামর্থ্য আছে নাকি আন্তর্জাতিক বিরোধ সমাধান করার? সামর্থ্য ধরুন নাই, তারপরে বাংলাদেশ চাইলে কিন্তু কিছু করতে পারে। যেমন ধরুন 1998 সালে ইন্ডিয়া এবং পাকিস্তান, 98 সালে মে মাসে ইন্ডিয়া এবং পাকিস্তান পরপর পারমাণবিক বিস্ফোরণ করছিল। ঠিক আছে, তো 1998 সালেই পাকিস্তান প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়। 1974 সাল থেকে ইন্ডিয়া পারমাণবিক শক্তির অধিকারী। 1974 থেকে ইন্ডিয়া পারমাণবিক শক্তির অধিকারী, এরপর পাকিস্তান হয়েছে 1998 সালে। তো 98 সালে এসে তখন দুই দেশের কাছে পারমাণবিক বোমা আছে, তো তখন তারা এই পারমাণবিক বোমার পরীক্ষা করে নিজের শক্তির জানান দেয়। 98 সালের মে মাসে ইন্ডিয়া এবং পাকিস্তান পরপর কয়েকটা পারমাণবিক বোমার বিস্ফোরণ পরীক্ষা চালাইছে। তখন হঠাৎ করে সাউথ এশিয়ার এই অঞ্চলটা উত্তপ্ত, উত্তেজনা
পূর্ণ হয়ে গেছে। কারণ এই অঞ্চলে তো আগে পারমাণবিক বোমা ছিল না, এখন দুইটা রাইভালের হাতে পারমাণবিক বোমা চলে আসছে। খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি। তো ওই সময় আমাদের প্রধানমন্ত্রী এই দুইজনের সাথে আলোচনা করে একটু উত্তেজনা কমানোর জন্য এবং পারমাণবিক বিস্ফোরণ থেকে বিরত রাখার একটা প্রচেষ্টা চালাইছিল। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক প্রশংসিত হয়েছিল এবং ওই সময় একটা গুজব রটে গেছিল যে বাংলাদেশের পিএম নোবেল প্রাইজ পেতে যাচ্ছে। তো বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক বিরোধের কিছু সমাধান কিন্তু করতে পারে। এরপরে জাতিসংঘের যে সনদ, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক যে আইন আছে সে আইনগুলোর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক যত আইন আছে সেগুলোর প্রতি কিন্তু আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। তাহলে এই চারটা মূলনীতির ভিত্তিতে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয়। এরপরে মৌলিক অধিকার, আপনারা জানেন যে 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকার, এটা হলো সংবিধানের তৃতীয় ভাগ। তৃতীয় ভাগ মৌলিক অধিকার 26 থেকে 47, ঠিক আছে। পানি আনা যায় কিনা দেখো তো, আমাকে ফোনটা দিয়ে যাও, গলাটা শুকিয়ে গেছে। তাহলে 26 থেকে 47 হলো সংবিধানের তৃতীয় ভাগ, এখানে মৌলিক অধিকারগুলো নিয়ে বলা আছে। ক্লাস নোট কোথায় পাবো? ক্লাস নোট ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। একটু চোখ কান খোলা রাখলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং ক্লাস শুরুর আগেই গতকাল রাতেই ক্লাস নোট আপলোড দিয়ে দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কারের মধ্যে পার্থক্য কি? আমাদের সংবিধান সংশোধনের ওখানে আমরা যখন যাব তখন বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সংবিধান সংস্কার বলে খুব বেশি আমরা কোনো শব্দ শুনি না, শব্দটা সংবিধান সংশোধনী। তো এটা আমরা নতুন করে এখানে সংবিধান সংস্কার পরিষদের একটা কথা শুনছি, এই জন্য এটা আলোচনায় আসছে। তো এটা যখন আমরা সংবিধান সংশোধনের মধ্যে যাব সেটা আপনাকে বলার চেষ্টা করব। ক্লাস নোট করতে হবে নাকি আপনার পিডিএফই পড়বো? আমি পিডিএফ এ তো দিয়েছি, সাথে আপনার যদি মনে হয় ক্লাসে আপনি আরো এক্সট্রা কিছু পাচ্ছেন নোট করবেন, এটা তো হচ্ছে আমি চেষ্টা করি ক্লাস নোটে যত ভালোভাবে লেখা সম্ভব, সাথে লেকচারে তো আরো কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসে, আরো বেশি ক্লারিফিকেশন আছে। তো আপনার যদি সুযোগ থাকে আপনি নোট করবেন অবশ্যই। লেকচার থেকে রিটেনে কেমন প্রশ্ন হয় একটু ধারণা দিলে ভালো হয়। আমি যেটুকু পড়াইছি একদম স্পেসিফিক ভাবে বলে দিছি, এখান থেকে এই প্রশ্নটা রিটেনে আসে, এই প্রশ্নটা প্রিলিতে আসে। অলরেডি আমি 3টা রিটেন প্রশ্ন বলে দিছি। সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায় এটা আসছিল এবং কিভাবে লিখবেন টোটালি বলছে। রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো লিখুন, কিভাবে লিখবেন বলে দিয়েছি। মৌলিক অধিকারগুলো লিখুন, কিভাবে লিখবেন বলে দিচ্ছি। আমি মাত্র 3টা টপিক্সে আছি এবং 3টা টপিক্সের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে লিখবেন সবকিছু বলছি। আজ কয়টা পর্যন্ত ক্লাস নেবেন? এই যে শেষ হয়ে যাবে, তৃতীয় ভাগ শেষ হলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আদিবাসী বলতে কি বোঝায়, আদিবাসী নিয়ে আমরা পরে আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমরা সবকিছুর মধ্যে ঢুকতে পারবো না। এই ছিটমহল বিনিময়ের কথা কিন্তু 2-এর ওখানে লেখা নাই। 2-এর হচ্ছে 2 অনুচ্ছেদের মধ্যে 2-এর ক অনুচ্ছেদ আলাদা একটা অনুচ্ছেদ। 2 আর 2 অনুচ্ছেদ, 2-এর ক অনুচ্ছেদ তো এক না, ওটা আলাদা অনুচ্ছেদ। এটা মনে হয় মুসা প্রশ্ন করছেন না? মুসা নাকি এটা? 2 অনুচ্ছেদ এবং 2-এর ক অনুচ্ছেদ আলাদা অনুচ্ছেদ, ঠিক আছে।
তাহলে আমরা তৃতীয় ভাগে চলে আসছি 26 থেকে 47 পর্যন্ত। এই সবকটা কিন্তু মৌলিক অধিকার। দেখেন, তাহলে এখান থেকে বিসিএসসি লিখিত পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসছিল যে বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলো লিখুন। তাহলে আপনাকে 26 থেকে 47 সবগুলো জাস্ট হেডলাইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনোটা আপনার ইচ্ছা হয় আপনি একটু ডেসক্রিপশন দিবেন। আবার প্রত্যেকটা অনুচ্ছেদ আলাদা আলাদা ভাবে ছোট প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি বলবো। তাহলে প্রথমে 26 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে মৌলিক অধিকার যেগুলো, এই মৌলিক অধিকারগুলোর একটা স্বীকৃতি দেওয়া আছে যে এগুলো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন করা যাবে না। তাহলে মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন করা যাবে না। তাহলে যে সংবিধানে মৌলিক অধিকারগুলোর বর্ণনা দেওয়া আছে, এই মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করে আপনি কোনো আইন প্রণয়ন করতে পারবেন না, ঠিক আছে। তাহলে দেখেন, মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা যাবে না, এটা 26। এরপরে আগে 44 নাম্বার অনুচ্ছেদটা আপনারা ভালো করে বুঝবেন। 44 নাম্বার অনুচ্ছেদ, এখানে বলা আছে এই যে 26 থেকে 47 পর্যন্ত যতগুলো মৌলিক অধিকার আছে, এর মধ্যে যদি যে কোনো একটা মৌলিক অধিকার আপনার লঙ্ঘন করা হয়, আপনার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি ওই মৌলিক অধিকারটাকে ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। তাহলে 44 নাম্বার অনুচ্ছেদ আপনাকে বলতেছে, আপনার কোনো একটা মৌলিক অধিকার যদি আমি কেড়ে নিই, রাষ্ট্র কেড়ে নেয় বা কেউ কেড়ে নেয়, তাহলে আপনি সরাসরি হাইকোর্টে যে রিট করতে পারবেন, ঠিক আছে। 44 অনুচ্ছেদটা প্রিলিতে কমপক্ষে 5 বার আসছে এবং রিটেনের বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে দেখেন, মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন রাষ্ট্র করতে পারবে না। আবার যদি আপনার মৌলিক অধিকার হরণ করে, আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়, তাহলে আপনি হাইকোর্টে মামলা করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনার এই দুইটা সুযোগ এখানে আছে। 27 নাম্বার অনুচ্ছেদ বলছে যে আইনের দৃষ্টিতে সমতা, সবাই আইনের দৃষ্টিতে সমান, ঠিক আছে, সকলে আইনের দৃষ্টিতে সমান। তাহলে দেখেন এভাবে মিলায় পড়বেন। 19 নাম্বার বলছে সুযোগের সমতা, 29 বলছে চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতা, আর 27 নাম্বারে বলছে আইনের দৃষ্টিতে সমতা। 19 হলো সুযোগের সমতা, 29 হলো চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, আর 27 হলো আইনের দৃষ্টিতে সমতা। 28 অনুচ্ছেদটা দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক পরিচিত এবং সবসময় আমরা লিখি। 28 অনুচ্ছেদের 2 দফা, সেটা হলো রাষ্ট্র গণজীবনের নারী ও পুরুষ সমান অধিকার লাভ করবে। রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী এবং পুরুষ সবসময় সমান অধিকার লাভ করবে। এটা হলো 28-এর 2 নাম্বার অনুচ্ছেদ। তাহলে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী এবং পুরুষ সমান অধিকার লাভ করবে। 28 অনুচ্ছেদের 4 দফাটা খুব ভালো করে মনে রাখবেন। তাহলে আমরা অনেকগুলো সমতার কথা জানলাম, তাই না? যেমন 19 নাম্বার অনুচ্ছেদে কি বলছে? সুযোগের সমতা। 29 বলছে চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। 27 বলছে আইনের দৃষ্টিতে সমতা। তাহলে আমরা সবাই সমান, এই রাইটটা তো আমরা পাচ্ছি। কিন্তু 28-এর 4-এ বলছে শিশু, নারী এবং অনগ্রসর যারা আছে, সেই অনগ্রসর অংশের বিশেষ সুবিধার জন্য তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে যারা নারী আছে, শিশু আছে এবং অনগ্রসর যারা আছে, তাদের জন্য আমি বিশেষ সুবিধা, বেশি সুযোগ কিন্তু দিতে পারবো। দেখেন, আমাদের জাতীয় সংসদের সদস্য হলো 300 জন। এই 300 জন কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়। তাহলে এখানে কিন্তু প্রার্থী হিসেবে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে এখানে ছেলে মেয়ের সমান সুযোগ এই 300টা আসনের জন্য। সাথে সাথে এক্সট্রা কিন্তু আমাদের 50টা সংরক্ষিত আসন আছে শুধু নারীদের জন্য। তাহলে এখানে কিন্তু নারীদেরকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। কোন ক্ষমতা বলে? এই যে 28 অনুচ্ছেদের 4 দফা বলে। আবার দেখেন, চাকরিতে যে কোটা থাকে, এই কোটা আপনি কিভাবে দেন? কোটা তো এটা অবৈধ হয়ে যাওয়ার কথা না। কোটা দেওয়ার সুযোগ হলো 28 অনুচ্ছেদের 4 দফা। ওখানে বলা আছে নারী, শিশু এবং অনগ্রসর যারা, তাদের বিশেষ সুযোগের জন্য আমি চাইলে বিশেষ সুবিধা দিতে পারবো। 29 অনুচ্ছেদ অলরেডি বলেছি, লেকচার নোটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 30 অনুচ্ছেদ আসলে ওরকম কিছু না,
যে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া আপনি কোনো পদক বা উপাধি সম্মান এগুলো কিন্তু নিতে পারবেন না। জার্মানির একজন হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল, কিন্তু হিটলার ওই সময় তাকে নোবেল প্রাইজ নিতে দেয়নি আর কি। হ্যাঁ, তো এটা গুরুত্বপূর্ণ কিছু না, শুধু অনুচ্ছেদটা মনে রাখলেই হবে। 31 হলো আইনের আশ্রয় লাভের অধিকার, 32 হলো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। শুধু হেডলাইনটা মুখস্থ করলেই হবে। 33 অনুচ্ছেদটা একটু বুঝতে হবে, গ্রেপ্তার এবং আটক। গ্রেপ্তার এবং আটক, তাহলে আপনি পুলিশ কি চাইলেই যে কাউকে ধরুন গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, দেওয়ার পরে মাসের পর মাস বছরের পর বছর আপনাকে আটক করে রেখে দিল, তো এই জায়গায় কিন্তু আপনার মৌলিক অধিকার লঙ্ঘন হবে, তাই না? তাহলে আপনাকে যদি গুম করে দেয়, বা ধরুন আপনাকে কোন একটা বিশেষ ঘরে রেখে দিল যে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাইলে এরকম করতে পারে কিনা। 33 অনুচ্ছেদে বলছে যে ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করলে অবশ্যই সাথে সাথে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, যে ভাই তোমাকে এই কারণে গ্রেপ্তার করছে, ঠিক আছে? তাহলে এই যে ধুম করে তুলে নিয়ে গুম করে দিল, এটা কিন্তু করা যাবে না। তাহলে আপনি গ্রেপ্তার করে যত দ্রুত সম্ভব তাকে জানালেন যে ভাই তোমাকে এই কারণে গ্রেপ্তার করছে। 2 নাম্বার হচ্ছে গ্রেপ্তার করার পর 24 ঘন্টা সময়, 24 ঘন্টার 1 সেকেন্ডও বেশি রাখতে পারবে না, 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে নিয়ে আসতে হবে, আদালতে নিয়ে এসে বলতে হবে যে তাকে আমি এই কারণে গ্রেপ্তার করছি। তাহলে দেখেন, হুট করে তুলে নিয়ে গুম করে নিয়ে যেতে পারবে না, কিন্তু আপনাকে প্রথমে গ্রেপ্তারের কারণটা জানাতে হবে, এরপরে ওই গ্রেপ্তার কেন করছে সেটা পুলিশকে যে আদালতের সামনে জবাবদিহি করতে হবে। আবার আপনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আপনাকে আপনার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করে আপনার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে। তাহলে আপনাকে গ্রেপ্তারের কারণ জানানো হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে যে জানানো হবে এই কারণে গ্রেপ্তার করা হয়েছে, এবং আপনাকে পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাকে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে। তাহলে দেখেন, এই তিনটাই কিন্তু খুবই ভালো সুরক্ষা। এই তিনটা যদি বলবৎ থাকে তাহলে আপনি কিন্তু কাউকে গুম করতে পারবেন না, তাই না? ঠিক আছে, আপনি গ্রেপ্তার করতেই পারেন, কিন্তু তাকে কারণ জানাতে হবে, আদালতে তুলতে হবে, এবং আইনি প্রক্রিয়া চলবে, তারপরে আইনি প্রক্রিয়া যেটা হয় সেটা সমাধান হবে, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক। প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক, নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন। এই প্রিভেন্টিভ ডিটেনশনে বলছে যে নর্মালি কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে হাজির করতে হয়, কিন্তু আপনাকে যদি প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়, নিবর্তনমূলক আটক করা হয়, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে হাজির করতে তারা বাধ্য না। তারা চাইলে আপনাকে 6 মাস কোনো কিছু না বলেই আটক রেখে দিতে পারে। খুবই ডেঞ্জারাস। 6 মাস আপনাকে আটক রেখে দিতে পারে। 6 মাস পরে তারা একটা উপদেষ্টা পর্ষদের সামনে আপনাকে হাজির করবে। উপদেষ্টা পর্ষদ, তাহলে 6 মাস পরে তারা আপনাকে একটা উপদেষ্টা পর্ষদের সামনে হাজির করবে, করে ওই উপদেষ্টা পর্ষদের সামনে তারা সবকিছু বলবে। বলার পরে উপদেষ্টা পর্ষদ যদি আবার রায় দেয় বা বলে, তাহলে আপনাকে সারা জীবন এভাবে আটক রাখতে পারবে। তাহলে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনাকে 6 মাস এমনিতে আটক রাখতে পারবে। 6 মাস মধ্যে আবার তারা একটা উপদেষ্টা পর্ষদ গঠন করে, উপদেষ্টা পর্ষদে সেখানে ওটা নিয়ে আলোচনা হয়, রিপোর্ট দেয়, দেওয়ার পরে তারা যদি বলে যে আরো আটক রাখা যাবে, তাহলে আপনাকে সারা জীবন আটক রাখতে পারে। তাহলে একজন মানুষকে আপনি হুট করে তুলে নিয়ে যে সারা জীবন আটক রাখতেছেন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এই জিনিসটা কিন্তু আমাদের সংবিধানে 33 নম্বর অনুচ্ছেদে আছে। 34 নাম্বার হচ্ছে জবরদস্তিমূলক কোনো শ্রম করানো যাবে না। কাউকে জোর করে কোনো কাজে বাধ্য করা যাবে না। ঠিক আছে, আমি এই কাজ মজুরি এত স্যালারি, এতটুকু কাজ করতে হবে, আমার যদি পছন্দ হয় আমি করব, নাহলে আমি করব না। তাহলে কাউকে জোর জবরদস্তি করে বাধ্যতামূলক ভাবে আপনি কাজ করাইতে পারবেন না। কিন্তু দুইটা ব্যতিক্রম আছে। যদি ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়, তাহলে কিন্তু ওই আসামিদের কিন্তু বাধ্যতামূলক পরিশ্রম করানো হয়। যারা ফৌজদারি মামলায়
বিচারপ্রাপ্ত হয় তাদের কিন্তু কারাগারের মধ্যে ভালোই বাধ্যতামূলক পরিশ্রম করা হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ধরুন বাংলাদেশে একটা কালভার্ট ভেঙে গেছে বা ব্রিজ তৈরি করতে হবে, সরকার এখানে যদি আইন করে যে প্রত্যেকে 2 ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে জনগণ কিন্তু বাধ্য সেখানে কাজ করতেই হবে। তাহলে একটা হচ্ছে ফৌজদারি মামলার যদি সাজাপ্রাপ্ত আসামি হয়, আরেকটা হলো জনগণের স্বার্থে কোনো কাজে যদি বাধ্যতামূলক করা হয় যে এই কাজটা করতে হবে, তাহলে আপনাকে এটা করাই লাগবে, এটা আপনার এসকেপ করার কোনো সুযোগ নাই। 35 নাম্বার হলো বিচার এবং দণ্ড। 35 হলো বিচার এবং দণ্ড। তাহলে আমাদের বিচার প্রক্রিয়াটা কেমন হবে বা আমাদের সাজাগুলো কেমন হবে, এই জিনিসটা এখানে বলা আছে। তাহলে আমরা একটা বিচার প্রক্রিয়া করব, বিচার প্রক্রিয়া করার পরে কাউকে যে দণ্ডটা দিব বা তাকে যে সাজাটা দিব, সেই প্রসেস গুলো কেমন হবে সেটা বলা আছে 35 নাম্বার অনুচ্ছেদে। ঠিক আছে, বিচার এবং দণ্ড নিয়ে বলা আছে 35 নাম্বার অনুচ্ছেদে। 35 অনুচ্ছেদের 1 দফায় বলা আছে যে কোন একজন অপরাধী যখন অপরাধটা করে, ওই অপরাধের সময়ে যে আইন কার্যকর ছিল শুধু ওই আইনেই তাকে সাজা দেওয়া যাবে। ধরেন আমার একজন শত্রু অপরাধ করছে, তো ওই সময় যে আইনটা ছিল সেখানে সাজা কম আছে, এরপরে আমি একটা খুবই কঠিন আইন প্রণয়ন করলাম, করার পরে তাকে নতুন আইনে সাজা দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। আমি অপরাধ যখন করতেছি তখন যে আইন বলবৎ আছে, অপরাধ করার সময় যে আইন কার্যকর আছে ওই আইনেই আমাকে সাজা দিতে হবে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে একই অপরাধের জন্য আমাকে 2 বার সাজা দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে যে আমাকে অবশ্যই স্বাধীন নিরপেক্ষ আদালতে বিচার লাভের সুযোগ দিতে হবে। আরো কিছু বিষয় আছে, যেমন নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে। তাহলে ঠিক আছে, আমি অপরাধ করছি, আপনি বিচার করবেন, সেটা ঠিক আছে, কিন্তু বিচারের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন একটা অপরাধের জন্য আপনি 2 বার সাজা দিতে পারবেন না, নিষ্ঠুর, লাঞ্ছনাকর, অবমাননাকর দণ্ড দেওয়া যাবে না। আবার আমি যে সময় অপরাধ করছিলাম ওই সময় যে আইন ছিল সে আইনে আমাকে বিচার করতে হবে, অন্য আইনে বিচার করা যাবে না। তবে এটার একটা ব্যতিক্রম আছে, যেমন ধরুন 1971 সালে আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে, তখন এই যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার আলবদর মিলে আমাদের উপরে যে হত্যাযজ্ঞ চালাইলো, তাই না? এখন ধরুন তারা হেরে গেল, আমরা তাদের বিচার করব। তো 1971 সালে যখন তারা আমাদের মা বোনদেরকে বা আমাদের শহীদদেরকে যারা খুন করেছে, ওই সময় তো ওই আইন ছিল না, ওই সময় তো গণহত্যার আইন ছিল না বাংলাদেশের, মানবতা বিরোধী অপরাধের আইন ছিল না, বা যুদ্ধ অপরাধের আইন তো ছিল না। এই জন্য একটা ব্যতিক্রম আছে, 1971 সালে যারা এই অপরাধগুলো করছে তাদের ক্ষেত্রে ওই সময়ের আইন না থাকলেও পরে আইন করে তাদের বিচার করা যাবে। ঠিক আছে, এরকম কিছু ব্যতিক্রম আছে। এরপরে দেখেন 36, 37, 38, এটা একই সাথে মনে রাখতে পারেন। ধরুন আপনি চলাফেরা করতেছেন, চলাফেরা করতে করতে একটা সমাবেশে যোগ দিলেন, সমাবেশ থেকে ফিরে একটা সংগঠন তৈরি করে ফেললেন। তাহলে আমরা চলাফেরা করি, চলাফেরা করতে করতে আমরা বিভিন্ন সময় সমাবেশে যোগ দিই, সমাবেশ থেকে এসে আমরা একটা সংগঠন তৈরি করে ফেলি। তাহলে 36 হলো চলাফেরার স্বাধীনতা, 37 হলো সমাবেশের স্বাধীনতা, 38 হলো সংগঠনের স্বাধীনতা। তাহলে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, সমাবেশে যেতে পারবো, সংগঠন তৈরি করতে পারবো। 36 থেকে 38 এভাবে একটু সিকোয়েন্স মেনটেন করবেন, যে আমি চলাফেরা করতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা সমাবেশ হচ্ছে, ওখানে যোগ দিলাম, দিয়ে একটা সংগঠনে যোগ দিলাম। তাহলে 36, 37, 38 এই 3টা স্বাধীনতা আছে। তবে কিছু রেস্ট্রিকশন তো আছে, আপনি সব জায়গায় চলাফেরা করতে পারবেন না। আপনি চাইলে কি এখন সংসদ ভবনের মধ্যে ঢুকতে পারবেন না। সমাবেশ তো আপনি সব জায়গায় করতে পারবেন না। তাহলে কিছু বিধিনিষেধ সাপেক্ষে কিছু বাধা আছে, ওই বিধিনিষেধ সাপেক্ষে আপনি এই 3টা কাজ করতে পারবেন। 39 অনুচ্ছেদটা একটু খেয়াল করবেন। 39 অনুচ্ছেদে 1 নাম্বার হলো চিন্তার স্বাধীনতা। 2 অনুচ্ছেদে কতে বলছে বাক প্রকাশের স্বাধীনতা, 2 এর খতে বলছে সংবাদপত্রের স্বাধীনতা। ঠিক আছে, তাহলে চিন্তা বিবেকের স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। 40 নাম্বার অনুচ্ছেদ হলো পেশার স্বাধীনতা, এটা আপনারা জানেন। 41 নাম্বার অনুচ্ছেদ হলো ধর্মীয় স্বাধীনতা, এটা একটু খেয়াল করবেন, ধর্মীয় স্বাধীনতা। তাহলে দেখেন ধর্ম রিলেটেড আমরা কি কি অনুচ্ছেদ পাইলাম। একটা হলো 2 ক অনুচ্ছেদ রাষ্ট্রধর্ম, 12 ধর্ম নিরপেক্ষতা, আর 41 বলছে ধর্মীয় স্বাধীনতা। তাহলে 41 অনুচ্ছেদ কি বলছে? ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেকের কিন্তু ধর্মীয় স্বাধীনতা আছে,
কতটুকু স্বাধীনতা আছে? যে কেউ যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, ওই ধর্ম পালন করতে পারবে, ওই ধর্ম প্রচার করতে পারবে। তাহলে যে কেউ যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, পালন করতে পারবে, প্রচার করতে পারবে। যে কেউ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবে, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে যে সম্প্রদায়ের সাথে উপসম্প্রদায় আছে, ওই উপসম্প্রদায়ও কিন্তু তাদের প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। যেমন ধর মুসলিমদের মধ্যে শিয়া আছে, কাদিয়ানি আছে, আহমদিয়া আছে। এদের ধর্মীয় ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, আমি শুধু বলবো সংবিধানে কি আছে। অনেক সময় আমরা মাজার ভেঙে ফেলি, কারণ সেটা আমার ধর্ম মতের সাথে মিলে না, ধরুন, বা সুন্নিদের সাথে মিলে না, বা বিভিন্ন যে ধর্মের মধ্যে উপবিভাগ আছে তাদের সাথে মিলল না, যেন আপনি মাজার ভেঙে ফেলেন, কাদিয়ানিদের যে প্রতিষ্ঠান ভেঙে ফেলেন, শিয়াদের সবকিছু ভেঙে ফেললেন। সংবিধান অনুযায়ী এটা করতে পারবেন না। সংবিধান বলা আছে প্রত্যেকটা সম্প্রদায়, এমনকি উপসম্প্রদায়ের যে নিজস্ব প্রতিষ্ঠান তারা স্থাপন করবে, রক্ষণ করবে, ব্যবস্থাপনা করবে, সেটার স্বাধীনতা থাকবে। তাহলে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা আছে, আবার ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা, স্থাপন করা, রক্ষণের স্বাধীনতা আছে। তাহলে আপনি শিয়াদের স্থাপনা ভেঙে ফেলতে পারবেন না, কাদিয়ানীদেরটা ভাঙতে পারবেন না, মাজার কিন্তু ভেঙে ফেলতে পারবেন না, আপনি ব্রাহ্মণ বলে ক্ষত্রিয়কে মেরে ফেলতে পারবেন না, শূদ্রদের ধর্ম পালনে আপনি বাধা দিতে পারবেন না। ঠিক আছে? তাহলে এই যে ধর্মের স্বাধীনতা 41 নম্বর অনুচ্ছেদে আছে। এরপরে 42, 43 এগুলো শুধু আপনি হেডলাইনটা পড়ে নিলেই হবে। এরপরে এইখানে 47 নাম্বার অনুচ্ছেদটা একটু খেয়াল করবেন। 47 নাম্বার অনুচ্ছেদে অনেকগুলো কথা আছে। এর মধ্যে 47 অনুচ্ছেদে 3 দফা এবং 47 অনুচ্ছেদে ক দফা, এই কথাটুকু আমাদেরকে একটু বেশি ভাবে মনে রাখতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম যে মৌলিক অধিকার সবসময় বলবৎ রাখতে হবে, যেমন 26 নাম্বার অনুচ্ছেদ কি বলছে? মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন করা যাবে না। 44 নাম্বার অনুচ্ছেদ কি বলছে? যে ঠিক আছে, কি সমস্যা হচ্ছে? হুম, আচ্ছা, আমাদের শেষ পড়া যেটা শেষ অনুচ্ছেদ 47 অনুচ্ছেদ, তো 47 অনুচ্ছেদের আমাদের 47 অনুচ্ছেদ 3 দফা এবং 47 কটা একটু পড়তে হবে। এখানে মূলত ওই কথাগুলোই বলা আছে, যেমন ধরেন আমি যে অপরাধগুলোর কথা বললাম, এই যে গণহত্যা, তারপরে হলো মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, এগুলো সবই কিন্তু আন্তর্জাতিক আইনের অধীনে গঠিত অপরাধ। তাহলে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ এগুলো কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধ। 41 ধর্মীয় স্বাধীনতা। আচ্ছা, 41 তো ধর্মীয় স্বাধীনতা বলছে, তারপরে 42, 43 তো আসলে শুধু হেডলাইনটা পড়লেই হবে। ঠিক আছে, আমি একটু করে বলে যাই। 41 বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা। ঠিক আছে, 41 বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা দুই রকমের, একটা হচ্ছে, দুইটা বিষয় এখানে কভার করা হয়েছে। একটা হলো যে কোনো ধর্ম আমি পালন করতে পারবো, অবলম্বন করতে পারবো, প্রচার করতে পারবো। সাথে আমার ধর্মের
প্রতিষ্ঠান আমি নির্মাণ করতে পারবো, স্থাপন করতে পারবো, রক্ষণ করতে পারবো। ঠিক আছে? এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ধর্মের যে উপসম্প্রদায় যারা আছে তারাও কিন্তু এটা পারবে। ধরুন ইসলামের মধ্যে যে সুন্নি, শিয়া, আহমদিয়া, কাদিয়ানি, মাজারপন্থী না, এরকম তো আমরা অনেক ডিভিশন শুনি না? তো সংবিধান অনুসারে আপনি চাইলেই আপনি মাজার পছন্দ করেন না বলে মাজার ভেঙে ফেলতে পারবেন না, বা আপনি শিয়াদের স্থাপনা ভেঙে ফেলতে পারবেন না, কাদিয়ানিদের যে স্থাপনা সেগুলো আপনি ভেঙে ফেলতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এটা সংবিধানের কথা, ধর্মীয় ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমি শুধু সংবিধানে বলছি প্রত্যেকে ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা পাবে, তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে স্বাধীনতা পাবে। এমনকি ধর্মের যে উপবিভাগ আছে সেক্ষেত্রেও স্বাধীনতা পাবে। ধরেন ব্রাহ্মণ আছেন বলে আপনি শূদ্রদেরকে ধর্ম পালন করতে দিবেন না, শূদ্রকে জোর করে ব্রাহ্মণদের পদোন্নত করবেন, এগুলো করার সুযোগ কিন্তু সংবিধানে নাই। 42-43 রিডিং দিবেন। 44 অলরেডি আমরা বলছি যে মৌলিক অধিকার যদি আপনি রক্ষা করতে চান তাহলে হাইকোর্টে রিট করতে পারবেন। হাইকোর্টে রিট করা যায় 102 অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী। তাহলে আপনি যে হাইকোর্টে রিট করতে পারেন এই অধিকারটা আপনাকে দেয় 44 নম্বর অনুচ্ছেদ। এটা 43তম বিসিএস এ প্রিলি পরীক্ষা আসছিল, 43তম বিসিএস প্রিলি পরীক্ষা আসছিল। আপনি যে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্টে রিট করতে পারেন এই অধিকারটা আপনাকে দিয়েছে 44 নম্বর অনুচ্ছেদ। আর রিট কেমনে করতে হবে সেটা দেওয়া আছে, পদ্ধতিটা দেওয়া আছে 102 নম্বর অনুচ্ছেদে। তাহলে 44 অনুচ্ছেদে আপনাকে ওই রাইটটা দিছে যে আপনি হাইকোর্টে রিট করতে পারেন। এখন হাইকোর্টে রিটটা আপনি কেমনে করবেন সেটা বলা আছে 102 নম্বর অনুচ্ছেদ। এরপরে আমরা 47-এ চলে আসছিলাম। 47 অনুচ্ছেদের 3 দফায় বলছে যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ। তাহলে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধ। আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধ। তাহলে এই আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধের যখন বিচার করব, ওই বিচারের ক্ষেত্রে যে অপরাধী, ধরুন একজন যুদ্ধ অপরাধী বা একজন মানবতা বিরোধী অপরাধী বা একজন গণহত্যার দায়ে অভিযুক্ত, তখন ওই অপরাধী ব্যক্তিদের ক্ষেত্রে ওই অপরাধী ব্যক্তির মৌলিক অধিকার যদি লঙ্ঘনও করা হয় তবুও সমস্যা নাই। তাহলে 47 অনুচ্ছেদের 3 দফা এবং 47-এর কতে এটাই বলা আছে যে এই আন্তর্জাতিক আইনের অধীনে যে অপরাধগুলো সেগুলো ব্যক্তির ক্ষেত্রে যদি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয় সেখানে খুব বেশি কোনো সমস্যা সংবিধানের এই অনুচ্ছেদগুলো অনুযায়ী নাই। এটাই হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমি মোটামুটি আজকে পড়ানো শেষ করে ফেলছি। আপনাদের একটা সুন্দর প্রশ্ন পাইছি, আইন বিধান ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য কি? আমি অবশ্যই প্রশ্নের উত্তর পড়াবো আপনাদেরকে 93 নাম্বার অনুচ্ছেদ যখন আমি পড়াবো তখন অধ্যাদেশ আসবে, তখন চলে আসবে। আরেকজন বলছে উপদেষ্টা পরিষদ কেমনে গঠিত হয়? উপদেষ্টা পরিষদ গঠিত হয় কিভাবে, এটার আবার উত্তর আরেকজন খুব সুন্দর ভাবে দিয়ে দিয়েছে। দুজনকেই ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন, চমৎকার উত্তর। ঠিক আছে, জুমে ঠিক আছে, হ্যাঁ জুমেও ঠিক আছে। ওই ফেসবুক লাইভে মানে 1 মিনিটের জন্য ওয়াইফাই এখানে আছে, বেশ ভালো স্পিড। তারপর একটু সময়ের জন্য মানে সমস্যা হয়েছিল, আমি এটা আবার রিপিট করে দিয়েছি। আজকে আমাদের ক্লাস শেষ। আমাদের নেক্সট ক্লাস হবে পরশুদিন এবং সময়টাও খুব সম্ভবত সন্ধ্যা 7টায় থাকবে। আমি আপনাদেরকে গ্রুপে কনফার্ম করে দিব। আর সাথে সাথে এটা লেকচার নোট আপনারা পেয়ে গেছেন আশা করি। পরের ক্লাসেরও আগেই পরের ক্লাসের লেকচার নোটটা পেয়ে যাবেন। আপনারা রেগুলার ক্লাস করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের মতো আল্লাহ হাফেজ। হোপফুলি খুব দ্রুতই দেখা হবে। হ্যাঁ, করো, ওটাতে করো, লাইভটা এন্ড করে